প্রথমত এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বিরোধী একটা আন্দোলন। আমরা দেখলাম যে গত বছর কোরবানি ঈদের আগেই এরকম যে কোটার বাতিল করা কোটার যে বহাল রেখেছে এটার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হলো এবং সেখানে স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে প্রথম দিকে অংশগ্রহণ করা শুরু করলো। তারপরে ঈদের একটা ছুটি পড়লো, যার ফলে ওই সময়টার আন্দোলনটা কন্টিনিউ হয়নি। ঈদের ছুটি খোলার সাথে সাথেই আমরা দেখলাম যে শিক্ষকরা একটা আন্দোলনে ছিল, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরাই একটা আন্দোলনে ছিল এবং সেই সময় আবার শিক্ষার্থীরাও আন্দোলনে ছিল। যেহেতু ক্লাস বন্ধ ছিল, এই আন্দোলনে বিভিন্ন শিক্ষার্থীরাই তাদের জায়গা থেকে অংশগ্রহণ করতে পেরেছে। তো আমার মনে আছে যে ঈদের পর আন্দোলন শুরু হওয়ার দ্বিতীয় দিনই আমি সেখানে এবং আমাদের আরো অনেক স্টুডেন্ট আমরা একসাথে কোটা বিরোধী একটা আন্দোলনের একটা বড় মিছিল আসতেছিল। সেটা এই যে সোহরাওয়ার্দী উদ্যানে বর্তমানে বসে আছি, এই উদ্যানের পাশ দিয়ে মিছিলটা যাচ্ছিল। আমরা প্রথম দিকে যাওয়া যখন শুরু করলাম, ওই মিছিলে কিছু স্লোগান হচ্ছিল। স্লোগানটা তখন এরকম ছিল যে বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই। তো আমরা প্রথমে বললাম যে আচ্ছা, আমরা বিগত 15-16 বছর ধরে এই বিভিন্ন সংগঠন, বিভিন্ন মতাদর্শের মানুষজন, বিশেষ করে বাম আদর্শে রাজনীতি যারা করে, তারা কিন্তু অনেক স্পষ্টভাবে এই সরকারকে ফ্যাসিবাদী বলে আসছিল এবং ফ্যাসিবাদী বিরোধী যে সংগ্রাম, যে আন্দোলন, সেটা তারা করে যাচ্ছিল। আন্দোলনের এই ভাষাটা এরকম থাকার পরও যেহেতু এটা একটা জনগণের আন্দোলন ছিল, যেখানে সাধারণের স্বার্থ যুক্ত ছিল, আমরা সেই আন্দোলনে যাই, অংশগ্রহণ করি, সেই মিছিলে আমরা হাঁটি। পরবর্তীতে মিছিলটা ধীরে ধীরে তারা জমায়েত করা শুরু করলো শাহবাগের দিকে এবং শাহবাগে হল থেকে বিভিন্ন মিছিল আসতো, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকেও মিছিলগুলো এসে ওখানে যুক্ত হতো। ওখানে যাওয়ার পরেই যখন অন্যান্য বিভিন্ন সংগঠনের মানুষজন, বিশেষ করে যারা লেফট পলিটিক্স করে, সেই সংগঠনের মানুষজন যখন যাচ্ছিল, কোনো এক কারণে ওই আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিল বা ওই সময় পর্যন্ত ফেস ছিল, তারা অন্য কোনো নেতৃত্ব বা অন্য কোনো মতাদর্শের মানুষকে সেখানে স্পেস দিচ্ছিল না। ওই আন্দোলনে প্রেস ব্রিফিং হতো প্রতিদিন ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে, এবং তারা কিছু দাবি দাওয়া তাদের ঠিক করলো এবং দাবি দাওয়াতে কয়েকটা এমন ছিল যে সকল কোটা বাতিল করতে হবে, তার মধ্যে যে নারীদের জন্য যে কোটাটা ছিল সেটাও বাতিল করার কথাটা ছিল। তো আমরা সেখান থেকে বারবার বলার চেষ্টা করলাম যে কোটা ব্যবস্থাটা আসলে কেন একটা দেশে থাকে এবং সেখানে আমাদের এই দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীর কোটাটা কেন প্রয়োজনীয়। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু সেই আন্দোলনে কোনোভাবেই অন্য কোনো মতাদর্শের লোকজনদেরকে প্রথম থেকে স্পেস দিতেই চাচ্ছিল না, তারা স্বাভাবিকভাবে আমাদের কথাটাকে কেউ এভাবে গ্রাহ্য করে নাই। কিন্তু দেখা গেল যে আসলে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করতেছিল তাদের মধ্য থেকেও কিছু দ্বিমত আসা শুরু হলো। হলে হলে মিটিং চলতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা, পরের দিন আন্দোলন কিভাবে হবে এটার জন্য মিটিংটা তারা রাতে করতো। তো রাতে করলে যখন এই যে দাবি দাওয়াগুলো ঠিক হলো, তখন বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন নারী শিক্ষার্থীরাই হলে হলে বলতো যে আপু, নারী কোটা বাতিল, এটা আসলে পিছনে যুক্তিটা কি? যেহেতু আমরা বিভিন্ন মতামত শুনতে চাচ্ছি, এবং যখন তারা তাদের মতামতটা দিত, ওই সময় অনেক সমন্বয়ক এভাবেও দাবি করতো যে আচ্ছা, বর্তমানে এই আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে আমাদের এই নারী কোটাটা বাতিল বলতে হবে, কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগ সরকার নারী কোটা বাতিল করবে না। অর্থাৎ তারা তখন পর্যন্ত কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে কোটাটা বাতিল হবে, কিছুটা সংস্কার হবে, কিন্তু আমরা যেহেতু আন্দোলনে একটা নেগোসিয়েশন পর্যায়ে যাবে, সে পর্যন্ত আমরা আসলে চাবো যে সকল কোটা বাতিল হোক। আন্দোলনে শাহবাগে যখন হতো আমরা সবাই যেতাম এবং তখন আমরা অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে আপনারা যে নারী কোটা বাতিল চাচ্ছেন, কেন চাচ্ছেন, বা আমরা কোটা সংস্কার, অন্যান্য কোটাকে আপনারা কিভাবে দেখছেন। তো তখনও তাদের এমন একটা কথা ছিল যে তাদের যে ওপিনিয়ন সেটা খুবই ফ্যাব্রিকেটেড। অর্থাৎ তারা আমাদের সাথে একমত হচ্ছে যে না, নারী কোটা কেন থাকা দরকার, কিন্তু তাও তাদেরকে কেউ একজন প্ল্যাকার্ড ধরিয়ে দিচ্ছে যে নারী যেখানে স্বাবলম্বী সেখানে কোটা আসলে হাস্যকর। এই ধরনের বিভিন্ন ওপিনিয়ন তাদেরকে ধরিয়ে দিত এবং তারা এগুলা নিয়ে আন্দোলন করতো, কিন্তু আসলে জিনিসটা খুবই স্পন্টেনিয়াস ছিল না এই কোটা বিষয়। তো এই আন্দোলন চলতে থাকে এবং আমরা দেখলাম যে আন্দোলনের মোড়টা ঠিক ঘুরে যায় সারা দেশ জুড়েই 15 জুলাইয়ের দিকে। 15 জুলাই ছাত্রলীগ, তার আগের একটু প্রেক্ষাপটটা বলা জরুরি যে 14 বা 13 তারিখে, আমার তারিখটা ঠিক খেয়াল নেই, যে শেখ হাসিনা তার একটা প্রেস কনফারেন্সে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিল যে কোটা তাহলে কাদেরকে দিব, রাজাকারের সন্তানদেরকে। এটা ধরে হলে স্বাভাবিকভাবে একটা প্রতিবাদ শুরু হলো। ওই রাতেই বিভিন্ন হলে শিক্ষার্থীরা তাদের রুম থেকেই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালায় স্লোগান দিতে থাকলো যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেই স্লোগানটা কিন্তু পরিপূর্ণ ছিল না, সেটার সম্পূর্ণ যে লাইনটা ছিল সেটা হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু দেখা গেল যে অনেক সময় আন্দোলনের যে গতি, সেই স্পন্টেনিয়াস গতিতেই অনেকে
তুমি কে আমি কে স্বৈরাচার স্বৈরাচার এটা বাদ হয়ে গেল। তুমি কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এটা বাদ হয়ে গেল, এবং থাকলো কে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা। আমরা যারা পথে ঘাটে মিছিল করি, আন্দোলন করি, তারা দেখেছি যে আমরা আমাদের স্লোগানগুলোকে কিন্তু অনেক সময় কাটছাট করে ফেলি, এটা হয়ে যায়। তো এই স্লোগানটা ধরেই ওই রাতে আমি বাসায় চলে গেছিলাম। আমি আগেই বলে রাখি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী, কিন্তু আমি আসলে হলে কখনোই সিট পাইনি। তার মূল কারণ হচ্ছে আমার রাজনৈতিক আদর্শ। আর ওই সময়টা আওয়ামী লীগ যেভাবে ছাত্রলীগের যে ঔদত্য ছিল ক্যাম্পাসে, তারা কোনোভাবেই তাদের পলিটিক্সের সাথে অ্যাসোসিয়েটেড না এমন কাউকে সিট দিতে তারা চাইতো না, যেহেতু প্রশাসনিক হস্তক্ষেপ খুবই কম ছিল, তারাই হল চালাইতো। তো স্বাভাবিকভাবে আমি হলে ছিলাম না, আমি বাসায় ছিলাম। এবং 12টার দিকে আমার সংগঠনেরই সেক্রেটারি জাবির আহমেদ জুবেল, সে আমাকে কল দিয়ে বলে যে রাজু ভাস্কর্য আছে এবং এখানে আসতে হবে, মিছিল নিয়ে বিভিন্ন শিক্ষার্থীরা আছে। ওই সময় আমি রিক্সা নিয়ে চলে আসি, তখন সম্ভবত রাত 12টা বাজে। এবং ওই রাতে সবচেয়ে অভূতপূর্ণ যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে নারীরা সর্বপ্রথম তাদের হলের তালা ভাঙে এবং তারা মিছিল নিয়ে বের হয়। এই নারীরা মিছিল নিয়ে বের হতে থাকে, তখন আমরা মিছিলের আসার আগেই আমি, জুবেল ভাই, বিভিন্ন সাংবাদিক, অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলাম। এবং আমরা বারবার বলার চেষ্টা করেছি যে এর আগে একটা কোটা আন্দোলন হয়েছে এবং আমরা দেখেছি সেটাকে কিভাবে ছাত্রলীগ সেখানে হামলা চালিয়েছে এবং তারা কিভাবে এটাকে একেবারে কুক্ষিগত করেছে, ধ্বংস করে দিয়েছে আন্দোলনটা। তো শিক্ষার্থীরা যখন স্বতঃস্ফূর্তভাবে মিছিল নিয়ে আসতেছিল, আমরা বারবার বলার চেষ্টা করেছি যে এই যে স্লোগানটা তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানটা কিন্তু আন্দোলনকে সাবোটাজ করবে। এবং আওয়ামী লীগ ছাত্রলীগ এটাকে ব্যবহার করে বলতে চাবে যে আসলে এখানে যারা, যেহেতু ট্যাগিং পলিটিক্স খুবই মারাত্মকভাবে সেখানে প্রকট ছিল, যে এখানে যারা রাজনীতি করছে তারা আসলে একটা তৃতীয় পক্ষ, যেটা আমরা দেখেছি যে হাসিনা পতনের আগ পর্যন্ত এবং এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ বলে যে এরা হচ্ছে স্টুডেন্ট টেররিস্ট, তারা জামাত শিবিরের অংশীদার, রাজনীতির মতাদর্শ ধারণ করে, এবং এভাবেই তারা এটাকে কোনো না কোনোভাবে ট্যাগিং এর মধ্যে ফেলে দিবে। তার কারণে আমরা বারবার কথা বলার চেষ্টা করছিলাম যে এই স্লোগানটা আমরা রাখবো, কিন্তু তার আগে পিছিয়ে কিছু অ্যাড করা দরকার। ওই সময় আমার মনে আছে শামসুন্নাহর হল থেকে একটা মিছিল আসলো নারীদের, এবং সেখানে আমাদের এক মারাত্মক সবারই পরিচিত সমন্বয়ক, তাদের নেতৃত্বে মিছিলগুলো আসলো। এবং তারা রাজু ভাস্কর্য আসার পরে যখন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম যে আপুরা আমাদের কথাটা শুনেন, এই স্লোগানটা না দিয়ে আমরা এটার আগে পিছিয়ে কিছু যুক্ত করি, অন্য কোনো স্লোগান ব্যবহার করি, শিক্ষার্থীরা আমাদের কথা শুনতে চাইলেও স্বাভাবিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়করা সেখানে সাথে সাথেই আমাদের বিরুদ্ধে খেপে গেল, এবং তাদের যে আচরণ ভঙ্গি, কথা বলার যে ভঙ্গি ছিল তা মারাত্মক হস্টাইল ছিল। আমার মনে আছে যে তারা ডিরেক্ট এসে বললো যে আপনারা কারা, আমি আমার মেয়েদেরকে এখানে নিয়ে আসছি এখানে কোনো সংগঠনের বা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে না, আপনাদের কথা শুনবো না, আপনারা যদি এখানে দাঁড়ায় থাকেন তাহলে আমরা এই মিছিল নিয়ে চলে যাব। ওই সময় এরকম একটা উত্তেজনা সৃষ্টি হলো চারিদিকে। ওখানে আরো অনেক সমন্বয়করা ছিল। আমার মনে আছে আমি নিজে গিয়ে ওখানে বর্তমান যে উপদেষ্টা আছে মাহফুজ আব্দুল্লাহ, তার সাথে কথা বললাম যে ভাই আমাদের এই স্লোগানটা, এখানে যেহেতু এতগুলো শিক্ষার্থী আছে তাদের নিরাপত্তারও একটা ব্যবস্থা বা নিরাপত্তারও একটা বিষয় আছে। আমরা অলরেডি শুনে ফেলছিলাম ততক্ষণে যে ছাত্রলীগের বাহির থেকে আনা কর্মীরাও কিন্তু ক্যাম্পাসের আশেপাশে শোডাউন দেওয়া শুরু করেছিল, বিভিন্ন মোড়ে মোড়ে তাদের অবস্থান ছিল, এবং অবস্থান ছিল পুলিশের সাথে তারা সহ অবস্থান করে বিভিন্ন পয়েন্টে স্ট্যাম্প, হেলমেট, বিভিন্ন অস্ত্র, দেশি অস্ত্র এগুলো নিয়ে অবস্থান নিয়ে নিয়েছে। মেয়েরাও যেহেতু হল থেকে বের হচ্ছে, স্বাভাবিকভাবে একটা নিরাপত্তা জনিত ইস্যু কিন্তু সেখানে ছিল। তো মাহফুজ আব্দুল্লাহ আমাদের কথা শুনলেন, কিন্তু আসলে কথা শুনে সে আমাদের সাথে কোনো ধরনের আলোচনায় গেলেন না। সে বললো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বলে সে বারবার বলতেছিল তার যে সমন্বয়করা ছিল সে সময় অদিতি, আশরেফা খাতুন, দুঃখিত অদিতির পুরো নাম আমার মনে নাই, সে ওই সময় তাদেরকে বলছিল যে এই তোমরা স্লোগান দিতে থাকো, তোমরা স্লোগান দিতে থাকো। এখন আমরা বুঝতেছিলাম যে এতগুলো মেয়ে যখন স্লোগান দিচ্ছে, যে স্লোগান দিবে তার স্লোগানটাই আসলে এখানে চলবে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু তাদেরকে কনভিন্স করতে পারছিলাম না, তো যাই হোক অনেক রেশারেশির পরে মূলত আরো কয়েকটা স্লোগান অ্যাড করা হলো। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এগুলো অ্যাড করা হলো। নতুন অনেকগুলো স্লোগান আনা হলো, যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এই ধরনের বিভিন্ন স্লোগান নতুনভাবে অ্যাড করা হলো। তো এখন যেটা হলো সেটা হচ্ছে স্লোগানের যে মাইকটা, এখানে না আসলে আন্দোলনের প্রথম থেকে যেটা আমি বলেছিলাম যে কোনোভাবেই অন্য কাউকে স্লোগান দিতে দেয়া যাবে না, কাউকে সামনের দিকে আসতে দেওয়া যাবে না, এই প্রবণতা খুবই প্রকটভাবে ছিল। মানে এটা আমি জনসাধারণের জন্য আন্দোলন করছি, কিন্তু কোনোভাবে যেন আমার ফেস বাদে অন্যরা কেউ ফেস না চিনে, এই টেন্ডেন্সিটা আসলে কাদের ছিল। ওই প্ল্যাটফর্মটা কিন্তু মানে নির্দিষ্ট একটা সংগঠনের নেতাকর্মীরা খুললেও
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা দেখাচ্ছিল যেটা সাধারণদের একটা প্ল্যাটফর্ম। আলটিমেটলি আমি বলবো যে আন্দোলনটা সংগঠিত করেছিল কিন্তু কিছু ছাত্র সংগঠন, যেটাকে আমি অবশ্যই সামনে বলবো, কারণ বর্তমানে বিরাজনীতিকরণের যে একটা প্রচেষ্টা চলছে, এইটা আমাদের কিন্তু এগুলো দিয়ে কাউন্টার করতে হবে যে আসলে আন্দোলনটা সংগঠিত করেছিল বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্টুডেন্টরা সেখানে যুক্ত হয়েছিল, তারা এই আন্দোলনের যে মর্ম সেটা বুঝতে পেরেছিল। যাই হোক, তো পরবর্তীতে শাহবাগেও এমন হতো যে ছাত্র ফেডারেশনের কিছু নারী নেত্রীরাও সেই আন্দোলনে প্রথম থেকে যুক্ত ছিল, কিন্তু এমন হয়তো যে ট্রাকে উঠে কে স্লোগান দিবে, এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের যে সামনের দিকে নেতাকর্মীরা ছিল, যারা একটা নির্দিষ্ট সংগঠনের ছিল, গণতান্ত্রিক ছাত্র শক্তি সম্ভবত নামটা ছিল, তারা হচ্ছে এটা ঠিক করে দিত। এবং আপনারা হয়তো এখন বর্তমানে জানেন উমামা ফাতেমা, সীমা আক্তার, তারা প্রথম থেকেও যেহেতু আন্দোলনে ছিল, তাও তাদেরকে শাহবাগে আন্দোলন করা অবস্থায় ট্রাকে উঠতে দিত না, তাদেরকে কথা বলতে দিবে না, তাদেরকে স্লোগান দিতে দিবে না। তো ওই রাতে এই রাজাকার রাজাকার স্লোগান নিয়ে ওই রাতে যেটা ঘটলো সেটা হচ্ছে কারো হাতে মাইক দিবে না অন্য কাউকে স্লোগান দিতে, বিশাল বড় জমায়েত কিন্তু অন্য কেউ স্লোগান দিতে পারবে না, তারা ঠিক করে দিবে। রাজু ভাস্কর্য থেকে আমরা অনেক রেশারেশি করার পরেও কিছু স্লোগান অ্যাড হলো, এদিক ওদিক যুক্ত হলো। আমরা হচ্ছে পরবর্তীতে মেয়েদের ওই মিছিলটা নিয়ে ভিসি চত্বর গেল এবং ভিসি চত্বর যাওয়ার পরে আমরা দেখলাম যে স্লোগান কে দিবে এটা হচ্ছে মাহফুজ ভাইরা, নাহিদ ভাইরাই ঠিক করে দিচ্ছে, অন্য কাউকে দিতে দিবে। সেক্ষেত্রে আর কি করার, আমাদের কারো কাছে মাইক নেই, আমরা খালি গলায় স্লোগান দেওয়া শুরু করলাম, যেহেতু অনেক বড় জমায়েত আর ছিল হ্যান্ড মাইক। স্বাভাবিকভাবে হ্যান্ড মাইকটা পুরো জমায়েতকে কভার করেন, আমরা স্লোগান দিলাম। ওই রাতে আমি স্লোগান দিই এবং স্লোগানটা এমনই ছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেছে রাজাকার, দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। এই ধরনের বিভিন্ন স্লোগান আমরা দিতে থাকলাম। ইসরা জাহান ইমু, শামসুন নাহার হলেরই, সে ওই দিন একটা থালা একটা চামচ পিটিয়ে পিটিয়ে খালি গলায় স্লোগান দিল, কারণ অন্য কাউকে এখানে আর স্লোগান দিতে দিবে না। পরবর্তীতে কোনোভাবে মেয়েদের ওই জমায়েতে আমরা স্লোগানটা একটু ডাইভার্ট করলেও ছেলেদের যে মিছিলটা এসেছিল সেই মিছিলে অনেককে আসলে এই স্লোগান দিতে আর দেখা যায়নি, তাও অনেকে চেষ্টা করেছে। এই স্লোগানের প্রেক্ষিতে আমরা দেখলাম পরবর্তী দিন ছাত্রলীগ সবাইকে রাজাকার ট্যাগ দিয়ে, যারা যারা রাজাকার বলেছে 15 তারিখে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত বিভিন্ন নেতাকর্মীকে নিয়ে এসে তারা একটা হামলা চালালো এবং এখানে বেশিরভাগ কর্মীরা ছিল ভাড়াটে, যারা আসলে দেশীয় অস্ত্রশস্ত্র, আমরা দেখেছি এই ভিডিওগুলো, হামলা চালালো। 15 তারিখের ঘটনাটা এখন একটু বলা উচিত। ওই দিন এরকম জমায়েত ছিল, আমরা সবাই রাজু ভাস্কর্যে আন্দোলন করছিলাম। ওই দিনই মনে আছে যে আমরা বিভিন্ন সহযোদ্ধারা মিলে রাজু ভাস্কর্যের সামনেই যে রাস্তা ছিল সেই রাস্তায় আমরা বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করছিলাম। এক পর্যায়ে হলো কি যে আমরা শুনতে পেলাম যে বিজয় 71 হলে ছাত্রলীগেরা ওখানে বিভিন্ন শিক্ষার্থীদেরকে আটকে রেখেছে, হলের নেতাকর্মীরাই বের হতে দিচ্ছে না এবং তাদের সাথে একটা সংঘর্ষ চলছে, তাদের উপরে আক্রমণ করছে। সংঘর্ষ বলাটা আসলে ভুল হবে, একটা একপাক্ষিক আক্রমণ ছিল, ছাত্রলীগ আক্রমণ করছিল। তারপরে যেটা হলো যে সেখানে একটা আওয়াজ উঠলো যে আমরা একটা মেয়েদের মিছিল নিয়ে ওখানে যাব। বলে রাখি যে প্রত্যেকটা আন্দোলনে এইভাবে একটা দিক দেখানো হয়েছে যে মেয়েরা আসলে মিছিলের একটা ঢাল হবে। ঢালটা হবে কিভাবে, যদি মেয়েরা মিছিলে থাকে, আগে পিছিয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা আক্রমণের শিকার কম হবে। কিন্তু এখানে আসলে যেটা হয়েছে যে আমরা দেখেছি পরবর্তীতেও যে মেয়েরা ঢাল হয়েছে এবং মেয়েরা যখন প্রয়োজন পড়েছে তারা প্রতিঘাত করেছে এবং কখনো তারা অস্ত্র হয়েছে, কখনো তারা ঢাল হয়েছে। তো মিছিলটা যাচ্ছিল রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে হঠাৎ করে মিছিলটা থেমে গেল। ওখানে আমার সামনে, আমার এখনো মনে আছে, সার্জিস আলম ছিল, বাকিরাও ছিল এবং তারা তখনও আলোচনা করছিল যে মিছিলটা কি বিজয় 71-এ যাবে কি যাবে না। ছেলেদের মিছিলটা অলরেডি চলে গিয়েছিল, এখানে যারা ছেলেদের জমায়েত ছিল তারা চলে গিয়েছিল এবং এই আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল। মেয়েদের মিছিল যাবে কি যাবে না এটা নিয়ে কয়েক দফা আলোচনা হয়, এক পর্যায়ে মেয়েদের মিছিল আগানো শুরু করে এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা হলো সেই দিন মিছিলটা যখন আগানো শুরু করলো, হল পাড়ায় গেল, হঠাৎ করে আমাদের সামনে থেকে সকল সমন্বয়ক গায়েব হয়ে গেল। আমি সেদিন মিছিলের দ্বিতীয় সারিতে ছিলাম এবং কোনোভাবেই তারা কিন্তু ঠিক করে দিচ্ছিল যে মিছিলের প্রথম সারিতে কারা থাকবে। একেবারেই কিছু সংগঠনের নেতাকর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন যে সমন্বয়করা তারা ব্যতীত কেউ সামনে থাকতে পারবে না। হঠাৎ করে মিছিলটা হলপাড়ায় যাওয়ার সাথে সাথেই যখন আমরা দেখলাম ইট পাটকেল হচ্ছে বিজয় 71 হলের ওদিকে, আমাদের সকল সমন্বয়করা গায়েব হয়ে গেল। তাও মিছিলটা নিয়ে মেয়েরা আগানো শুরু করলো এবং বিজয় 71 হলের দিকে না ঢুকে তারা হচ্ছে আমাদের যে এফবিএসটা আছে তার সামনে দিয়ে যেতে যেতেই আমরা দেখলাম যে মধুর ক্যান্টিনের রাস্তাটা দিয়ে হেলমেট পরা লোকজন আসা শুরু করলো, তাদের হাতে বস্তা, তাদের হাতে ইট, তারপরে স্ট্যাম্প, চাপাতি, এগুলো। এইটা যখনই আসলো তখনই একেবারে ফ্রন্ট লাইন খালি হয়ে গেল, সমন্বয়করা আর কেউ নাই।
স্বাভাবিকভাবে ব্যানারটা তখন আমি ধরেছিলাম, কারণ আমার পিছনে অনেকগুলো মেয়েরা কিভাবে ছুটবে, কি করবে, তাদের কোনো প্রস্তুতি নাই, কোনো মেন্টাল প্রিপারেশন নাই। এখানে বিভিন্ন সমন্বয়করা জানতো যে মধুতে ছাত্রলীগ অবস্থান করছে এবং তারা বিভিন্ন দেশীয় অস্ত্র ইটপাটকেল নিয়ে অবস্থান করছে, কিন্তু তারা নারীদেরকে জানায়নি, বা মিছিলে যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে এটা জানায়নি। তারা যে একটা প্রিপারেশন রাখবে যে আমার দৌড়াতে হবে, আমি কোথায় দৌড়াবো, আমার এক্সিট কোনটা হবে, আমি কিভাবে প্রতিঘাত করব, কোনো মেন্টাল প্রিপারেশন ছিল না। মেয়েদের মিছিলেই সর্বপ্রথম মধুর ক্যান্টিন থেকে বের হওয়া ওই ছাত্রলীগের নেতাকর্মীরা আক্রমণ করলো, এবং আক্রমণটা একটা বিশাল ইট ছুঁড়ে পড়লো। সেই ইটটা ডিরেক্ট আমার ব্যাগে এসে লাগলো, আমি আমার ব্যাগটা দিয়ে নিজের পাকে প্রোটেকশন দিলাম। পরবর্তীতে মিছিল ছত্রভঙ্গ হলো, সবাই দৌড়াতে শুরু করলো। মেয়েরা কোন দিকে দৌড়াবে কেউ বুঝতেছিল না, কারণ পিছনেও ছাত্রলীগ, সামনেও ছাত্রলীগ, যে যার মতো দৌড়ায় পালানোর চেষ্টা করলো। আমরা সবাই আবার ভিসি চত্বরে একটা জমায়েত হলো। ভিসি চত্বরে জমায়েত হওয়ার পরেই সেই সময়ের মধ্যে আমরা আর কোনো সমন্বয়কের চেহারা আর দেখলো না, কোনো শিক্ষার্থী দেখলো না। হঠাৎ করে আমাদের নিউ মার্কেটে যে রাস্তাটা, অর্থাৎ তোরণ, সেখান থেকে বহিরাগত নেতাকর্মীরা এবং বিভিন্ন ভাড়াটে সন্ত্রাসীরা এসে আক্রমণ করা শুরু করলো, এবং আমরা দেখলাম যে সেখানে আসলে গুলিও চললো। ভিসি চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাস রাখা থাকে, এই বাসগুলোর পিছনে ভিতরে যে শিক্ষার্থীরা আসলে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল সেই শিক্ষার্থীদেরকে ধরে ধরে এনে মারলো, এবং বিভিন্ন শিক্ষার্থীরা তখন দৌড়ালো। আমরা দৌড়ায় SM হল দিয়ে বের হওয়ার চেষ্টা করলাম সামনে দিয়ে, বিভিন্ন শিক্ষার্থী আটকে গেছিল। আমার সাথে নির্বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আনিয়া ফাহমিন ছিল, তারা দৌড়াচ্ছিল। বিভিন্ন নারী অলরেডি দৌড়াতে দৌড়াতে তারা ক্লান্ত হয়ে শ্বাসকষ্টে তারা শুয়ে পড়ছিল রাস্তায়, আর পারছিল না, তাদেরকে ধরে ধরে মারা শুরু হলো। এবং এরকম যে SM হলের দিকে ঈশা খানের যে রোডটা, সেই রোডের হলের ভিতরে কিছু মেয়ে ঢুকে পড়লো। তারা যখন ঢুকে পড়লো আমরা তখনও রাস্তা ছাড়িনি, কারণ বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আছে, রাস্তাও রক্তাক্ত হয়ে গেল। বিভিন্ন শিক্ষার্থীরা ভিসির বাসভবনের দেয়াল ধাক্কালো যে আমাদেরকে ঢুকতে দেন, ভিসির কোনো সারা শব্দ নেই, কেউ গেট খুললো না। শিক্ষার্থীরা দৌড়ে একদল বের হয়ে যেতে থাকলো, আর পিছনে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের পিছনে ধাওয়া করছিল। এই সময় কিছু শিক্ষার্থী যারা নাকি বর্তমানে আসলে বলা যায় যে কোনো সাংগঠনিক বা দলীয় রাজনীতি করতো না, তারা বারবার বলছিল যে আমাদের সমন্বয়করা কই। ওখান থেকেই কিন্তু সৃষ্টি হয় যে সমন্বয়কদের প্রতি একটা ক্ষোভ। বলছিল যে আমাদের সমন্বয়করা কই, এখন কই সমন্বয়করা, খালি ডাকে মিছিলে কই, এখন তারা কই, আমাদের শিক্ষার্থীরা এখানে আহত হচ্ছে, আমাদের ভাই বোনরা আহত হচ্ছে, তারা কি আমাদের প্রোটেকশন দিবে না? কেউ নাই এই সময়। তারা বারবার বলছিল যে ভাইয়েরা যায়েন না, আমরা মানুষ বেশি আছি, আমরা চলেন পাল্টাঘাত করি। ওই দিন আসলে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট ছিল যে সংগঠিত হওয়ার মর্মটা কি। বিভিন্ন শিক্ষার্থীরা যখন ভয় পেয়ে চলে যাচ্ছিল, যাদের ডাকে, যাদের উপর আস্থা রেখে তারা আসছিল, তারাই যখন নাই, শিক্ষার্থীরা এখানে মার খাবে কেন? তো বিভিন্ন জন যে দৌড়ায় চলে যাচ্ছিল। এই সময় আবার একদল শিক্ষার্থী বারবার বলছিল আপনারা যায়েন না, চলেন আমরা পাল্টা আঘাত করি। কিন্তু যেহেতু অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিছু আর এখানে করার ছিল না। অনেকে মার খেলো, যারা পাল্টাঘাত করতে চেয়েছে, যারা রেজিস্ট্যান্স শো করতে চেয়েছে। এভাবে করেই মোটামুটি ওখানে জমায়েতটা ক্লিয়ার হয়ে গেল। বিভিন্ন শিক্ষার্থী মার খেলো, অর্ধেকের বেশি চলে গেল হাসপাতালে। কিন্তু ওই সময় উপস্থিত ছিলাম আমি, জুবেল ভাই, তারপরে এরকম আমাদের বিভিন্ন মানুষজন, ছাত্র ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী, ছাত্র মৈত্রী কাউন্সিল এর বিভিন্ন নেতাকর্মী, তারা সে সময় উপস্থিত ছিল। তারা যায়নি সেখান থেকে। আমাদের মাথায় ছিল যে আমাদের SM হলের দিকে একদল নারী শিক্ষার্থী আটকা ছিল, এদেরকে বের করতে হবে। আমি, আমার সাথে চারুকলার কিছু শিক্ষার্থী এবং অন্যান্য বিভিন্ন নারীরা মিলে আমরা বললাম কি, মানুষজন এখনো আছে, আমাদের পিছনেই একজন ছাত্রলীগের ভাড়াটে সন্ত্রাসী স্ট্যাম্প নিয়ে হাঁটছিল আর বলছিল গালাগালি, মানে খুবই বিশ্রী ভাষায় তারা মেয়েদেরকে গালাগালি করছিল। তারা বলছিল চলে যায় এখান থেকে, না হলে একদম কুপায় এখানে শেষ করে দিব। এটা আমরা ভিডিও করছিলাম। একটা চারুকলা শিক্ষার্থী এটাকে ভিডিও করার কারণে তার ফোন তার থেকে কেড়ে নেওয়া হয় এবং ভয় দেওয়া হয়। তাকে নিয়ে আমরা চলে যাই। ওই সন্ত্রাসীরা যখন চলে যায় তখন আমরা আবার করলাম কি, SM হলের দিকে আগানো শুরু করলাম, ঈশা খানের রোডের দিকে। আমরা হলের ভিতরে ঢুকলাম। হলের ভিতরে ঢুকি, প্রায় 20-25 জন মেয়ে ছিল, কয়েকজন ছেলে ছিল, সবাই অসুস্থ, কারো হাত পা ফুলে আছে মার খেয়ে। এখন এদেরকে তো বের করতে হবে, এদেরকে কিভাবে বের করব? আমরা যখন হলে ঢুকলাম, একদল ছাত্রলীগের সন্ত্রাসীরা আসলো, এসে দেয়ালে টোকা দিল এখানে কোনো শিক্ষার্থী আছে কিনা আটকা। ওই হলের স্টাফরা ওই সময় আমাদেরকে আসলে প্রোটেকশনটা দিল। তারা আমাদেরকে তাদের বাসার মধ্যে ঢুকাই দিল এবং বললো না এখানে কেউ নাই, আপনারা চলে যান। তাও তারা ভিতরে ঢুকলো এবং রেকি করে গেল কেউ আছে কিনা। ওই সময় আমরা একটা বাসার মধ্যে লুকায় আছি। তারা চলে যাওয়ার পরে আমরা রিক্সা ডাকলাম, বের হয়ে একটা দুইটা যা রিক্সা পেলাম, যারা অসুস্থ ছিল তাদেরকে তুলে দিলাম, যারা মেট্রোতে যাবে তাদের সাথে একজন দুজন ছেলেকে করে আমরা মেট্রো স্টেশনে দিয়ে গেলাম যে তারা বাসায় চলে যায়। এইভাবে সবাইকে বের করার পরে আমরা 4-5 জন যারা আসলে রেস্কিউ করতে গিয়েছিলাম তারা বের হলাম।
এই সময় আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছে সাংবাদিক সমিতির তৎকালীন যারা নেতৃত্বে ছিল, যারা দায়িত্বে ছিল, তার মধ্যে ছিল সাদি ভাই। সাদি ভাই আমাদেরকে বললো যে সাংবাদিকরা আছে তোমাদের সাথে, তোমরা চলো, তোমাদেরকে কেউ কিছু করবে। আমরা যখন বের হলাম তখন দেখলাম যে ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, এখান থেকে হচ্ছে ছাত্রলীগের নারী কর্মীদের একটা মিছিল বের হইলো এবং তারা হচ্ছে এভাবে স্লোগান দিচ্ছিল, হাসিনার ভয় নি, নৌকার ভয় নি, রাজপথ ছাড়েনি। হামলা করার পরে তারা এই মিছিল দিয়ে যাচ্ছিল। আমরা এটার পাশ কাটিয়ে চলে গেলাম। চলে আসার পরে সাদি ভাই আমাদেরকে বললো যে তোমাদের সাথে সাংবাদিকরা থাকলে এটা আরো ঝামেলা হবে, এখন তোমরা নিজেদের মতো ক্যাম্পাস এরিয়া থেকে বের হয়ে যাও। ক্যাম্পাস এরিয়া থেকে বের হওয়ার পথে রোকেয়া হলের সামনে আমরা দেখলাম যে ছাত্রলীগের বিশাল বড় জমায়েত। তারা ওখানে আনন্দ মিছিল করছিল, কনসার্ট করছিল, বিভিন্ন গান ছেড়ে রেখেছিল। এই সময় সেটা সবচেয়ে মজার বিষয় যেটা ছিল, যেটা আসলে আমাদেরকে এই আন্দোলনে স্পিরিটটা দিচ্ছে, আমি বারবার বলবো, নারীরা। রোকেয়া হলের কাছেই কিন্তু রাজু ভাস্কর্যটা। রোকেয়া হলের মেয়েরা ওই সময় হলের ভিতরের গেট থেকে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল, তারা বোতল ছুঁড়ে মারছিল, তারা সবাই গেটে জমায়েছিল। এটা দেখে আসলে ক্যাম্পাস এরিয়া ছাড়ার মতো অবস্থা ছিল না। ছাত্রলীগের মিছিল চলছে, সমাবেশ চলছে, ওখানে আমি এবং অন্যান্য যারা ছিল তারা দাঁড়াই গেল যে না, রোকেয়া হলের এই মেয়েরা এখনো রেজিস্ট্যান্স শো করছে, আমি কেন যাবো এখান থেকে। জীবনের আসলে মায়া ওই পর্যায়ে ছিল না। আমরা ওইখানে স্লোগান দেওয়া শুরু করলাম। ওখানে আমি স্লোগান দিচ্ছিলাম, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাংগঠনিক সম্পাদক অর্নি আঞ্জুম, সে স্লোগান দিচ্ছিল। আমরা ওখানে গিয়ে মেয়েদের সাথে স্লোগান দেওয়া শুরু করলাম। স্লোগান দিতে দিতে যেটা হলো যে আমাদের উপরে হঠাৎ করে হলের ভিতর থেকেই মরিচ গুঁড়া এটার পলিথিন মারা হলো। তো পলিথিন মারার পরে তো পুরো আমার মাথার উপরে পড়ে, সেটা চোখ মুখ সব জ্বলছিল। যখন আমি পানি দিয়ে ধুচ্ছিলাম তখনও স্লোগান থামিনি, অন্য কেউ স্লোগান ক্যারি করতেছিল এবং আমরা সেই সময় স্লোগান দিচ্ছিলাম। এই সময় হঠাৎ করে ছাত্রলীগের সমাবেশ থেকে একটা লোক আসলো, এসে বলল যে সে আসলে কিন্তু একটা সিন ক্রিয়েট করতেছে, সে চাচ্ছিল মেয়েদের উপরে আবার আক্রমণ হোক। সে এসে বলল এদের মাথা থেকে বাংলাদেশের পতাকা খুলে ফেলতে হবে, এরা সব রাজাকার। মেয়েরাই এদেরকে ধাওয়া দিল, এই লোক ধরতে চাইলো, আর ধাওয়া দিয়ে দিয়ে সে রাজু ভাস্কর্য, অর্থাৎ সে মেয়েদেরকে নিয়ে যেতে চাচ্ছিল রাজু ভাস্কর্যের ওদিকে, যাতে ছাত্রলীগ তাদেরকে আক্রমণ করতে পারে। কিন্তু এটা বোঝার পরে আমরা বাকিদেরকে আটকালাম, কিছু তো ধাওয়া দেওয়ার পর বললাম যে এদিকে আর যাওয়া যাবে না, আপু আপনারা, আমরা যেখানে ছিলাম সেখানেই চলে যাই। সেখানে গিয়ে আমরা পাল্টা স্লোগান দিতে থাকলাম, বিভিন্ন সাংবাদিক এসে কভার করলো, সবকিছু হলো। এর পরবর্তী সময় যেটা দেখা গেল যে হল প্রভোস্ট একজন অসুস্থ শিক্ষার্থীকে নিয়ে আসলো যে তোমরা গেট খুলো, তোমাদেরই একজন শিক্ষার্থী যে অসুস্থ তাদেরকে ঢুকতে দিতে হবে। মেয়েরা সেখানে প্রভোস্টকে নানাভাবে গালাগালি করলো, বললো যে এখানে যখন আক্রমণ হচ্ছিল তখন আপনারা কই ছিলেন, এখন আপনারা গাড়ি নিয়ে আসছেন ঢুকতে, আর আপনাদেরকে ঢুকতে দিব? সেই গাড়ি আটকে দেওয়া হলো। নানা বাকবিতণ্ডার পরে যখন তারা গাড়িতে আসলে দেখলো যে একজন অসুস্থ শিক্ষার্থী, পরে ওই গাড়িটা ঢুকতে দেওয়া হলো এবং পরবর্তীতে শিক্ষার্থীরা বললো যে এখন আমাদের ভিতরে ঢুকে যাওয়া উচিত। এবং পরবর্তীতে মেয়েদের যখন ভিতরে ঢুকে গেল, ওখান থেকে আমরা চলে আসলাম এবং আমরা ভাবতেছিলাম যে আমাদের তো এখন ফেসটা বেশ পরিচিত হয়ে গেছে, স্লোগান টোলোগানও দেওয়ার কারণে আমাদের এখান থেকে বের হওয়া তো কঠিন হয়ে যাবে। চারুকলা যারা ছিল তারা বললো চলেন আমরা চারুকলা যাই, ওখানে কেউ থাকবে না। চারুকলা যাওয়ার ভিতরে ঢুকতেই সব গেট বন্ধ, কেউ ঢুকতে দিবে না। এবং শাহবাগ, রাজু থেকে শাহবাগ পুরোটা রাস্তায় হচ্ছে বিভিন্ন ছাত্রলীগের বিভিন্ন মিছিল আসা যাওয়া করতেছিল। এবং আরেকটা মজার ঘটনা, যে আমরা যখন রোকেয়া হলের সামনে দিয়ে যাচ্ছিলাম, ছাত্রলীগের কিছু নেতাকর্মী, জহু হলের ছিল সেই ছেলেটা, সে আমাদের দিকে তাকিয়ে বলছিল বামরা আজকে এত খুশি কেন, কেমন দিলাম। সে নারীদেরকে দেখে এই কথাটা বলতেছিল। এখন সে পলাতক, তাকে পাওয়া গেছে কিনা আমরা জানি না। তো আমরা 4-5 জন যখন শাহবাগের দিকে যাব, এখন কই যাব, আমাদের তো আসলে এখন লুকাতে হবে, কারণ ফোন চেক করছিল বিভিন্ন জায়গাতে। এই সময় হচ্ছে কিছু ভাই, ইকবাল কবির ভাই, ডাক্তার হারুনুর রশিদ, তারা আমাদেরকে কল দিয়ে বললো তোমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করি, ফুলের দোকানের সামনে থাকো। ফুলের দোকানের সামনে ছিলাম, তারা তারপর আমাদেরকে বাটা সিগন্যালের ওদিকে নিয়ে গেল। এই ঘটনা এখানেই শেষ হয়। এবং আরেকটা যেটা হয়, যেহেতু আমরা ক্যাম্পাস এলাকায় ছিলাম, জুবেল ভাই পরবর্তীতে মেডিকেলের দিকে চলে যায় এবং মেডিকেলের দিকে যাওয়ার পরে সে দেখে যে ওখানে সমন্বয়করা উপস্থিত এবং তারা মিডিয়া ফেস করতেছে। বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায় যে সমন্বয়করা বহুত আগে, আক্রমণ শুরু হওয়ার সাথে সাথে তারা মেডিকেলে চলে গেছিল এবং সেখানে হচ্ছে তারা মিডিয়া ফেস করতে ব্যস্ত ছিল। অর্থাৎ যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে রেজিস্ট্যান্স ক্রিয়েট করার চেষ্টা করছিল তাদেরকে রেখে বা স্টুডেন্টদের নিরাপত্তার কথা না ভেবে অলরেডি তারা চলে গেছিল হচ্ছে মেডিকেলে মিডিয়া ফেস করতে। এবং দেখা গেল যে মেডিকেলের ওদিকেও ছাত্রলীগের আসলে হামলা চলে। বিভিন্ন ছবিতে আমরা দেখছি মেডিকেলে আমাদের ইসরাত জাহান ইমু সে চলে গেছিল, আরো অনেকে চলে গেছিল। তারা আসলে রোগীদেরকে
প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছিল, বের করার চেষ্টা করছিল। এরকম আক্রমণ কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। এর পরের দিন 16 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই আবার জমায়েত হলো আমাদের শহীদ মিনারে, এবং আমরা তখন এই উদ্যানেই বসেছিলাম যে আমরা ওই মিছিলে যাব এবং জমায়েত নিয়ে যাব। আরো যারা যারা বিভিন্ন জায়গা থেকে আসছে তাদেরকে একসাথে নিয়ে যেতে হবে, বিচ্ছিন্ন থাকা যাবে না এই সময়। আমরা এই যে উদ্যানের যে গেট, ওই গেটে সবাই বসেছিলাম। ছাত্রলীগের মিছিল, ওই দিন আবার ছাত্রলীগের সমাবেশ ছিল, তারা রাজুতে সমাবেশ করছিল, বিভিন্ন মিছিল আসতেছিল, এবং কিছুক্ষণ পরই একটা মিছিল হচ্ছে উদ্যানের দিকে ঢুকলো। কারা এখানে বসে আছে তাদের উপরে আক্রমণ করার জন্য। এই সময় আমরা 1 জন 2 জন করে, যাতে একসাথে না থাকি, আমরা হচ্ছে মন্দিরের গেটে, কালী মন্দিরের গেটের দিকে চলে গেলাম। কালী মন্দিরের গেটের দিকে যাওয়ার পরে আমরা আবার সবাই জমায়েত হলাম, এবং পরবর্তীতে আমরা মিছিল নিয়ে এই শহীদ মিনার পিছন দিক দিয়ে ঘুরে একটা মিছিল নিয়ে গেলাম, এবং সেখানে অলরেডি আন্দোলন কর্মীরা বিভিন্ন বাসটা আটকে দিয়েছে। ছাত্রলীগের মিছিল দেখলে তারা চিল্লাপাল্লা করছিল। আমরা স্লোগান দিতে দিতে হচ্ছে শহীদ মিনারে জমায়েতটা করলাম। সেই দিন ব্যাপক শিক্ষার্থীরা আসলো, স্বতঃস্ফূর্তভাবে তারা আসলো। এই যে ছাত্রলীগ আক্রমণ করলো, বিভিন্ন আক্রান্ত শিক্ষার্থীরা, অসুস্থ শিক্ষার্থীরা হাতে ব্যান্ডেজ বেঁধে তারা আসলো ছাত্রলীগের এই হামলার প্রতিবাদ জানাতে। তারা আসলো তাদের শক্তিমত্তা দেখাতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। বিশাল বড় জমায়েত হলো, আমরা বিভিন্ন মানুষজনের সাথে কথা বললাম। পরবর্তীতে একটা মিছিল বের হলো, এবং এই মিছিলটা যাওয়ার কথা ছিল রাজুতে। ওই সময় ছাত্রলীগের সমাবেশ হচ্ছিল। আমরা চাচ্ছিলাম আমাদের ক্যাম্পাসকে রিক্লেম করতে। এই বড় একটা জমায়েত নিয়ে রাজুতে গেলে অবশ্যই আমরা সেই দিনই ছাত্রলীগে 15 তারিখে যে হামলাটা করেছে তার একটা কড়া জবাব দেওয়া যেত। কিন্তু দেখা গেল যে ছাত্রলীগের পেট থেকে বের হওয়া কিছু সমন্বয়ক, তারাই ওই দিন ওই মিছিলটাকে আটকে দিল যে না, আমরা রাজুতে যাব না। শিক্ষার্থীদের সাথে সমন্বয়কের একটা মুখোমুখি পরিস্থিতিতে সেদিন পড়ে গেল, এবং ওই সার্জিস আলম ছিল, হাসনাত আবদুল্লাহরা ছিল। ওই দিন শিক্ষার্থীদেরকে যখন তারা আটকে দিল যে না, আমরা যাব না রাজুর দিকে, শিক্ষার্থীদের ওই মিছিল থেকেই সার্জিস আলমকে বারবার দালাল দালাল বলা হচ্ছিল, এবং এই স্লোগানটা শিক্ষার্থীদের মধ্যে থেকে উঠে আসে যে এরা দালাল। এই মিছিলটা পরবর্তীতে আর ওই দিন যেতে দেওয়া হয়। তারপরের দিনই আমরা দেখলাম যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো রাতের দিকে, এবং আমরা বারবার বলছিলাম যে স্টুডেন্টরা কেউ যেন হল না ছাড়ে। ইউজিসির কোনো এখতিয়ার নাই বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হবে কি হবে না সেটা জানানো। জরুরি সিন্ডিকেট মিটিং হলো এবং হল বন্ধের ঘোষণা দেওয়া হলো। সেই দিন হচ্ছে 17 তারিখ। 17 তারিখ সকালের দিকেই আমি এবং বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, আরমান ভাইরা, মেঘমল্লারা, জাবির আহমেদ জুবেলরা, আমরা অলরেডি ক্যাম্পাসে চলে গিয়েছিলাম। সেই দিন যেটা ছিল সকালের দিকে, শিক্ষক নেটওয়ার্কের একটা বিক্ষোভ সমাবেশ ছিল। শিক্ষার্থীদের উপরে আক্রমণের প্রতিবাদে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিক্ষক নেটওয়ার্কের একটা প্রোগ্রাম ছিল। শিক্ষক নেটওয়ার্কের প্রোগ্রামে আমরা প্রথমত যাই। তারা অপরাজেয় বাংলা একটা সমাবেশ করে, তার আগে একটা মিছিল করে। মিছিলটা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শাহবাগ থানায় আসে, এবং আমাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বের হতে দেয় নাই। অলরেডি বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসিয়ে দিয়েছিল এবং বিশ্ববিদ্যালয়কে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল। বলে রাখি যে শিক্ষক নেটওয়ার্ক আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম ছিল না, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরা সেখানে যুক্ত ছিল, এবং তাদেরকে কিন্তু ক্যাম্পাস এরিয়াতে ঢুকতে দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ মোড়ে তাদেরকে আটকে দেওয়া হয়। তখন এই যে শিক্ষকরা যারা ঢুকতে পারেনি তাদেরকে আনার জন্যই অলরেডি যে শিক্ষকরা জমায়েত করেছিল অপরাজয় বাংলায়, তারা একটা মিছিল নিয়ে বের হয়। সেই মিছিলে আমরা ছিলাম, এবং পরবর্তীতে শাহবাগ থেকে এই শিক্ষকদেরকে ঢুকতে দেওয়া হয়। পুলিশ, বিজিবি অলরেডি মোতায়েন হয়ে গেছিল, তাদের সাথে বাকবিতণ্ডাটা হয়, এবং ফিলোসফি ডিপার্টমেন্টের 2 জন শিক্ষার্থীকে আটক করা হয়েছিল, তারা শাহবাগ থানায় ছিল। আমাদের এই শিক্ষকরা সেখানে যায়। শিক্ষকরা গিয়ে পুলিশের সাথে তর্ক বিতর্ক করে আমাদের এই 2 জন শিক্ষার্থীকে সেখান থেকে বের করে আনা হয়, এবং তাদেরকে নিয়ে মিছিলটা রাজু ভাস্কর্যে আসে। যেই সামিনা লুৎফাকে নিয়ে এখন বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চলতেছে, সেই সামিনা লুৎফারাই কিন্তু ওই দিন পুলিশের সাথে কোনো কিছুর পরোয়া না করে, তাদের চাকরি, তাদের নিরাপত্তা কোনো কিছু পরোয়া না করে তারা শিক্ষার্থীদের জন্য সেখানে যায়। এবং সেই শিক্ষার্থীরা আসলে কারা, তাদের পরিচয় কি, তারা কি আসলে এই শিক্ষক নেটওয়ার্কের যে আদর্শ, সামিনা লুৎফার যে আদর্শ, সেই আদর্শের সাথে অ্যালাইন করে কিনা, এটা কিন্তু তাদের মূল বিষয় ছিল না। তারা বলছে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কেন তাকে আটক করা হলো, আমরা তাকে ছাড়িয়ে নিয়ে যাব, এবং পুলিশের সাথে জোরাজোরি করে সেই শিক্ষার্থীদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে রাজু ভাস্কর্যে শিক্ষক নেটওয়ার্কের একটা সমাবেশ হয়।
এই সমাবেশের পরবর্তী সময় হলপাড়া আমরা তখনও দেখলাম যে বিভিন্ন স্টুডেন্টরা হল থেকে তাদের সুটকেস নিয়ে চলে যাচ্ছিল। যারা মোটামুটি ছিল তারাই পরবর্তীতে আবার ভিসি চত্বরে জমায়েত করা শুরু করে এবং ভিসি চত্বরে আমরা সেখানে ভিসি বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকি। ওই সময়ে বিভিন্ন সমন্বয়করা উপস্থিত ছিল, কিন্তু এই যে স্লোগান দেওয়া ওই দিন যেহেতু আর সমন্বয়কদের আসলে ডাকের কেউ অপেক্ষা আর ওই দিন করেনি, কোনো শিক্ষার্থী আর এই সমন্বয়কদের উপরে তাদের আস্থাটাও রাখেনি। এই জায়গা থেকে কিন্তু আন্দোলনটা একেবারে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের জায়গা থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করা শুরু করে এবং আমরা সেদিন একটা মাইক নিয়ে, হ্যান্ড মাইক নিয়ে সেখানে বিভিন্ন ভিসি বিরোধী স্লোগান দিতে থাকি। হই হই রই রই, ভিসি দালাল ভিসি গেল কই, সিন্ডিকেটের সিদ্ধান্ত মানি না, আমার হল আমি ছাড়বো না, এই ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকি। এক পর্যায়ে ওই দিন একটা কর্মসূচি ছিল হচ্ছে গায়েবী জানাজা। এক পর্যায়ে আবার সমন্বয়করা আসলো এবং একটা জমায়েত হলো, সেখানে জানাজা পড়া হচ্ছিল। এই সময় বুয়েট থেকে একটা বড় মিছিল আসে। ওই দিনই আমরা বুয়েটের আসলে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা দেখতে পারি যে বুয়েট থেকে একটা বিশাল বড় মিছিল আসে এবং মিছিলটার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা জমায়েতটাও বড় হয়ে যায়। সবাই যখন জানাজা পড়লো, গায়েবী জানাজা, তারপরে হচ্ছে কফিন নিয়ে রাজুর দিকে যাওয়া শুরু করা হয়। এই সময় রাজুতে প্রথম সাউন্ড গ্রেনেড মারা হয়। সেটা দিয়ে আসলে ভয়টা দেখানো হচ্ছিল যেন কেউ এদিকে না আসে, কিন্তু মিছিলটা যখন তাও এগুচ্ছিল এবং একেবারে মিছিল ফ্রন্টে ছিলাম, টিয়ারশেল মারা শুরু করা হয়। টিয়ারশেলটা একেবারে আমার পায়ের কাছে এসে পড়ে। টিয়ারশেল মারার পরে জুতা টুতা হারায় যায়। শিক্ষার্থীরা একজন এক একদিকে ছোটাছুটি করা শুরু করে। কেউ হচ্ছে আমাদের যে মাতৃভাষা ইনস্টিটিউট, মাতৃভাষা IML যেটা আছে, এই ইনস্টিটিউটে ঢোকার চেষ্টা করে, কিন্তু দেয়াল টপকে যারা ঢুকতে পারে তাদেরকেও বের করে দেওয়া হয়। পুলিশ বিজিবি মোতায়েন হয়ে গিয়েছিল। এই গায়েবী জানাজার আগেই কিন্তু আমরা বিজিবিকে টার্গেট করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলাম এবং ওখানে যে দৃশ্যটা আসলে আমাদের মধ্যে আবার নতুন একটা স্পিরিট দিয়েছিল সেটা হচ্ছে আমাদের স্লোগান শুনে স্টুডেন্টদের এই প্রতিবাদ রাক্ষোভ দেখে বিজিবি একটা একটা করে পিছিয়ে গিয়েছিল এবং তারা সরে গিয়েছিল। পরে পুরো ভিসি চত্বরে শুধু শিক্ষার্থীরাই ছিল, কোনো বিজিবি ছিল না। তারা হচ্ছে ভিসির বাসভবনের কর্নারে গিয়ে ভিসিকে নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে তারা দাঁড়িয়েছিল। পরবর্তীতে টিয়ারশেল মারা হয়, দফায় দফায় টিয়ারশেল মারা হয়। কিছু শিক্ষার্থীরা তখন আগুন টাগুন জেলে আমরা হচ্ছে আবার হলপাড়ার দিকে চলে যাই। হলপাড়া থেকে আবার আমরা জমায়েত হলাম এবং বললাম আমরা আবার যাব এবং আমরা আবার ভিসি চত্বরের দিকে গেলাম। ভিসি চত্বরের দিকে যাওয়ার পর আমরা আবার স্লোগান দিচ্ছিলাম। আবার শিক্ষার্থীদের উপরে টিয়ারশেল মারা হয়, রাবার বুলেট ছোড়া হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়। শিক্ষার্থীরা আবার ধীরে ধীরে হলপাড়ার দিকে চলে আসে। হলপাড়ার দিকে আসার পরে আবার যারা টিয়ারশেলে আহত হয়েছিল তারা আগুন টাগুন নিতে থাকে। এক পর্যায়ে এক পা দুই পা করে আগাতে আগাতে প্রথমে তারা আসলে হচ্ছে মল চত্বর রাজু ভাস্কর্য থেকে, তারপরে তারা হলপাড়ায় ঢুকে গেল এবং হলপাড়ায় লিটারেলি তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকলো, তারা রাবার বুলেট ছুড়লো। সেই সময় আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমার মনে আছে আমি কয়েকজনকে নিয়ে তখন সূর্য সেন হলের দিকে অবস্থান করছিলাম এবং অনেকে হচ্ছে বঙ্গবন্ধু হলের পিছনের দিকে একটা গেট আছে, এই গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করলো। গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করার সময় যেটা হলো যে পিছনে যুবলীগের অবস্থান ছিল ওই পকেট গেটটাতে এবং তারা পাল্টা আক্রমণ করলো। নেটওয়ার্কও পাচ্ছিলাম না। আমি হচ্ছে সর্বপ্রথম কল দিই ইকবাল ভাইকে এবং ইকবাল ভাই বলে যে, ইকবাল ভাই মূলত জানায় যে বঙ্গবন্ধুর হলের পিছনের দিকে, যেটা বর্তমানে স্টুডেন্টরা কাজী নজরুল ইসলাম হল হিসেবে ঘোষণা করেছে, সেই হলে যুবলীগের অবস্থান করছে, তোমরা ওদিক দিয়ে বের হতে পারবা, কোনো এক্সিট নাই। আমরা আটকা পড়ে গিয়েছিলাম এবং কি করব ভাবতে ভাবতে আমি আবার যখন ইকবাল ভাইকে কল দিলাম তখন আমরা বললো যে তোমাদের এখান থেকে বের হতে হবে, তবে বের হওয়ার আগে একটা কর্মসূচি ঘোষণা করতে হবে। তখনও কিন্তু নাহিদ ভাইরা আমাদের সাথে এখানে উপস্থিত ছিল। এই সময় জুবেল ভাই নাহিদ ভাইকে ডেকে একেবারে দুই হাতে ভাবে উঁচা করে বলল যে আমরা আজকে বের হই আর না হই, আজকে এখান থেকে ঘোষণা করতে হবে যে আগামীকাল দেশব্যাপী ছাত্র ধর্মঘট। এই ঘোষণাটা কিন্তু এইভাবে আসলো, নাহিদ ভাইকে বললো এবং নাহিদ ভাই তখন নড করলো যে হ্যাঁ, পরবর্তী কর্মসূচি থাকা উচিত এবং হওয়া উচিত ছাত্রদের ধর্মঘট। তখনও যেহেতু আমরা ভিতরে আটকা, আমাদের ফোনে নেটওয়ার্ক নেই, চার্জ নেই, আমরা জানি না কি হতে যাচ্ছে। এক পর্যায়ে জার্নালিজম ডিপার্টমেন্টের একজন শিক্ষকের সাথে যোগাযোগ করার পরে সেই শিক্ষক আমাদেরকে আসলে ব্যবস্থা করে দিল যেন শিক্ষার্থীরা সেখান থেকে বের হতে পারে এবং পুলিশ বিজিবি তারা মোটামুটি দুই সারিতে ভাবে অবস্থান নিল। মাঝখান দিয়ে ধীরে ধীরে আমরা সবাইকে নিয়ে, যারা হলে অবস্থান করছিল, কেউ যেন পিছে থেকে না যায়, তাদেরকে নিয়ে আমরা বের হলাম। সেই শিক্ষকের নাম কি বলা যাবে নাকি না বলতে? নাম যেহেতু ওনার পারমিশন নাই, উনি বিভিন্ন জায়গায় বলে না, সেক্ষেত্রে আমি বলছি না। তারপরে আমরা সেখান থেকে বের হতে পারলাম। বের হওয়ার পর আমরা কাঁটাবনের দিকে যখন গেলাম, ওখানেও আমরা দেখছি ছাত্রলীগের মিছিল। ওখান থেকে আমরা কয়েকজনকে মিলিয়ে নিয়ে চলে গেলাম হচ্ছে রূপায়ণ টাওয়ারের ওদিকে, হাতির পুলের ওদিকে। ওখানে আগে সবাইকে যেন আমরা একটা সেফ এক্সিট দিতে পারি এটারই ব্যবস্থা ছিল।
যাই হোক, হল ছাড়া হয়ে গেল। বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী আসলে চলে গিয়েছিল। বর্তমানে আমরা যেভাবে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট, জাতীয় নেতা সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিষয়টা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে বেশি পরবর্তীতে দিল হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আন্দোলনটা এই পর্যায়ে থেকে কিন্তু আসলে সমন্বয়কদের দিকে তাকিয়েছিল না, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছিল। কেউ ডাকুক আর না ডাকুক, তারা কিন্তু নামতেছিল। পরের দিন আসলেও কর্মসূচি ঘোষণা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে, যে দেশব্যাপী শাটডাউন কর্মসূচি। এই শাটডাউন কর্মসূচিটা সেই ছাত্রদের ধর্মঘটের মতোই হলো। শুরুতে আমরা ওই দিন একেবারে ভোরের দিকে আমরা চলে গেলাম সায়েন্স ল্যাবের ওইদিকে। ওই দিন আমি আসলে বিপ্লবী ছাত্রমৈত্রী ছাত্র সংগঠনটারই বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করেছিল সায়েন্স ল্যাবের দিকে। অন্যান্য সংগঠনেরও বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টেই তারা আন্দোলনটা সংগঠিত করার বা আন্দোলনটা করার জন্য উপস্থিত ছিল। প্রেস ক্লাবের এদিকে হচ্ছিল, ঝিগাতলার ওদিকে হচ্ছিল। সায়েন্স ল্যাবে গিয়ে আসলে আমরা দেখি যে একেবারে বাচ্চা বাচ্চা শিক্ষার্থীরা, এই ঢাকা কলেজের বিভিন্ন ওয়েমেন কলেজের শিক্ষার্থীরা, এইচএসসি ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট, এরা আসছিল এবং তারা বারবার জমায়েত হচ্ছিল, পুলিশ ধাওয়া দিচ্ছিল, তারা আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, বিভিন্ন গলিতে গলিতে লুকাচ্ছিল। এখন যেটা হচ্ছিল, যেহেতু তারা একটা সংগঠিত ফোর্স ছিল না, তারা আসলে ধরে পড়া যাওয়ার সম্ভাবনা তাদের বেশি ছিল, যেহেতু এখানে কোনো ডিরেকশন ছিল না। আমরা কোথায় লুকাবো, কিভাবে লুকাবো, আমাদের আচরণ ভঙ্গি, হাঁটার ভঙ্গি কি হবে যেন আমাদেরকে সন্দেহ করতে না পারে। কয়েকটা মেয়েকে আমি দেখলাম যে তারা একসাথে দৌড়াদৌড়ি করতেছিল কোথাও লুকানোর জন্য, এবং পুলিশের গাড়ি তাদের পিছনে। আমি সেখানে গিয়ে 7-8 জন মেয়ে ছিল, তাদেরকে বললাম বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, একসাথে হাঁটা যাবে না যখন পুলিশ আমাদের পিছনে দৌড়াচ্ছে। এবং তারা আসলে দুজন দুজন করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। ইয়েলোর গলিতে, ইয়েলো যেটাকে পুড়িয়ে দেওয়া হলো, সেই গলিতে হচ্ছে পরবর্তীতে বিভিন্ন নারীকে আমি নিজে গিয়ে জবাই করলাম, তাদের সাথে কথা বললাম যে আমরা আসলে কি করব, কিভাবে যাব, আবার আক্রমণ করলে আমরা কিভাবে লুকাবো। আমাদের কাজটাই ছিল ওই দিন আসলে রেজিস্ট্যান্সটা দেখানো, পিকেটিং করা, পুলিশ আবার আক্রমণ করবে, আবার ভেঙে যাওয়া, আবার জড়ো হওয়া। এবং পরবর্তী সারাদিনই সেটা চললো। আমরা ইয়েলোর গলি থেকে বের হলাম, ইয়েলোর গলি থেকে বের হয়ে আমরা হচ্ছে ল্যাবের হাসপাতালটা যে ওই গলির দিকে চলে গেলাম। পুরো সায়েন্স ল্যাব মোড়টা একসময় শিক্ষার্থীদেরকে দ্বারা ভরে গেল এবং পুলিশ আসতেছিল, রাবার বুলেট ছড়ছিল, টিয়ারশেল মারছিল, আবার পিছিয়ে যাচ্ছিল। এখানে যে শিক্ষার্থীরা পাল্টা আক্রমণ করে নাই তা না, তারাও কন্টিনিউয়াসলি পিকেটিং করছিল। এবং এক পর্যায়ে আসলে ওই দিনের একটা ঘটনা যেটা আমি বলবো, যে এখানে যে আসলে কোনো সমন্বয়কের কথায় কিছু হয় নাই, সেটা কিভাবে, আমি একটা মেয়েকে পেলাম, তারা 2 বোন আসছিল, দুইজনই হচ্ছে, একজন 7-এ পড়ে, একজন 9-এ পড়ে, সরি 4-এ পড়ে আর 9-এ পড়ে, 2 বোন। তার পেন্সিল হিল পরে আন্দোলন করতে আসছে। আমি বলছি, আপু আপনার পেন্সিল হিল পরে আসলে কিভাবে দৌড়াবেন? তো বলতেছে যে আপু আমি আসলে বাসায় মিথ্যা বলে বের হয়েছি, বাসা থেকে বের হইতে দিবে না, আমরা বলছি যে আমরা একটা বন্ধুর জন্মদিনের পার্টি আছে সেখানে যাচ্ছি, এই বলে আমরা বের হয়েছি। এই 2 বোন আসলে কার কথা শুনে আসছে? সে কিন্তু কারোর কথা শুনে আসেনি। সে যে দেখছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ যেভাবে শিক্ষার্থীদের উপরে আক্রমণ করছে সামান্য একটা দাবিতে, সেই দাবিতে কিভাবে তাদের উপর আক্রমণ চললো, এইটার একটা প্রতিবাদ জানাতে এই অন্যায়ের বিরুদ্ধে এই 9-এ পড়া আর 4-এ পড়া 2টা মেয়ে রাস্তায় নেমেছে। কোনো বন্ধু বান্ধব নেই, তারা একা একা দৌড়াচ্ছে। এভাবে বিভিন্ন দিন আমরা ওই দিন বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করলাম, আন্দোলন করলাম। এক পর্যায়ে ছাত্রলীগ আক্রমণ করতে করতে একেবারে ল্যাবের সামনে, আবার যখন পুলিশ আক্রমণ করছিল, পুলিশ টিয়ারশেল মারে আর মাঝখান দিয়ে ঢুকেছে যুবলীগ আর ছাত্রলীগ, হেলমেট নিয়ে, বিভিন্ন চাপাতি নিয়ে তারা মারামারি শুরু করে দেয়। এক পর্যায়ে এরকম যখন আক্রমণ হয়, আমি চলে গেছিলাম হচ্ছে ল্যাবের হাসপাতালে, আমার সাথে 2টা মেয়ে ছিল, তাদেরকে নিয়ে। এই হাসপাতালে গিয়ে আমি একটা ইংলিশ মিডিয়ামে পড়ছে একটা মেয়ে, ও লেভেল, তাকে পাই, একদম একা আসছে। আমি বললাম আপু তুমি একা কেন, তোমার সাথে কোনো বন্ধু বান্ধব নাই? না। সে বলতেছে না আপু আমাকে একটু আপনাদের সাথে রাখেন। আমি আসলে তুমি একা দৌড়াতে পারবে না, যে ভয়ঙ্কর অবস্থা। তারপর আমরা তাদেরকে নিয়ে এইভাবে আন্দোলনটা করলাম। ততদিনে তো আবু সাইদের হ্যাঁ, সবাই জানে, আবু সাইদের ঘটনাটা তখন জেনে গেছে। 16 তারিখ অলরেডি সবাই জানে। হ্যাঁ, সবাই জানে। এবং এই যে একজন ছাত্র মারা গেল, তাকে পুলিশ কিভাবে গুলি ছুড়লো তার দিকে, এটা দেখায় কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে একটা ক্ষোভ জন্মাইছে। এবং এই ক্ষোভের দায় প্রকাশ করতে কিন্তু তারা রাস্তায় নামছিল। সেই দিন ওইখান থেকে কিন্তু আন্দোলনটা একেবারে স্বতঃস্ফূর্ত হয়ে গেছিল। মানুষ কেউ যদি বলে যে না তোমরা কেউ নেমো না, তাও তারা নামবে। কেউ যদি বলে নামো, তাও তারা নামবে। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে আবু সাইদের ঘটনার পরে বোধ আপনাদের হলগুলা থেকে ছাত্রলীগকে পিটায় বের করে দেওয়ার, হ্যাঁ, ওই অংশটা কি বলবেন? ওই অংশটা হচ্ছে এইটাও, এখানে আবার নারীদের হলে যে নারী নেত্রীরা ছিল ছাত্রলীগের, তাদেরকে একেবারে চুল ধরে মেয়েরা রোকেয়া হল থেকে বের করে দেয় এবং প্রভোস্ট থেকে সিগনেচার নেয় যে এরা আর হলে থাকতে পারবে না। হ্যাঁ, এটা আবু সাইদের ঘটনার পরপরই আমরা দেখলাম। এবং ওই যে 15 তারিখে যে ছাত্রলীগ আক্রমণ করলো, ওই রাতে কিন্তু রোকেয়া হলের মেয়েরা আবার রাতে বের হয় এবং তারা এই কোনো 10টার আইন, 10টার পরে মেয়েরা বের হতে পারবে না, হল গেট বন্ধ থাকবে,
এগুলো সব অগ্রাহ্য করে তারা আবার রোকেয়া হলের গেটে অবস্থান নেয়, স্লোগান দেয় এবং ওই রাতেই হচ্ছে আতিকা সহ যে সকল মেয়েরা হলে ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বের করে দেওয়া হয়। ছেলেদের হল থেকে ছাত্রলীগকে বের করে দেয় সেটা কবে? পরের দিন 17 হ্যাঁ, 17 তারিখে হচ্ছে এই ধরনের ঘটনা দেখা যায় এবং ওই রাতে যখন মেয়েদের হল থেকে এই জিনিসটা শুরু হয় তখনও ছেলেদের হলে জিনিসটা ছড়িয়ে পড়েছিল, যে হল গেটে বিভিন্ন জায়গায় তালা, ছাত্রলীগের ছেলেদের হলে আবার ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা ছিল না ওই রাতে, তো তাদের জিনিসপত্র ফেলে দেওয়া এই ধরনের ঘটনা কিন্তু ওই রাতে হল ছাড়ার নোটিশ দেওয়ার আগের রাতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং পরবর্তী দিনই কিন্তু হল ছাড়ার নোটিশটা দেয় এবং এটা সম্পূর্ণভাবেই ছিল ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রোটেকশন দেওয়ার উদ্দেশ্যে এবং আন্দোলনটাকে বানচাল করার উদ্দেশ্যে। 18 তারিখে সায়েন্স ল্যাবে কেউ কি মারা গেছিল? 18 তারিখে সায়েন্স ল্যাবে হ্যাঁ গুলি চলছিল, রাবার বুলেট ছুড়েছিল, আসল গুলিও চড়েছিল, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এগুলো মারা হয়েছিল। তবে 18 তারিখে অবস্থাটা এমন ছিল যে পুলিশ ডিরেক্ট কনফ্লিক্টে জড়াতে চায়নি, পুলিশ ডিরেক্ট আক্রমণটা করতে চায়নি। তারা শিক্ষার্থীদেরকে এক পর্যায়ে যখন বেশি সংগঠিত হয়ে গেছিল তারা আক্রমণ করলো, তাদেরকে ছত্রভঙ্গ করলো, আবার জমায়েত হলে এইভাবে একটা ঘাত প্রতিঘাতে এইভাবে জিনিসটা চলছিল। হ্যাঁ, এক পর্যায়ে হচ্ছে ওই দিন পুরো সায়েন্স ল্যাবটা শিক্ষার্থীদের দখলে চলে যায়। ছাত্রলীগের একটা মিছিল আসছিল আক্রমণ করার উদ্দেশ্যে, সেই মিছিলকে শিক্ষার্থীরা পাল্টা যায় এবং সেখানে একজন শিক্ষার্থী আহত হয়, আন্দোলনরত শিক্ষার্থী, এবং ছাত্রলীগের একজনকেও মেরে ফেলা হয়। লিটারালি তাকে যখন সে চাপাতি হাতে আসছিল আক্রমণ করতে, যখন আক্রমণ করে তাকে ধরে ফেলে এবং তাকে ধরে সেখানে আহত করা হয়। এক পর্যায়ে আন্দোলন চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তখন আবার শিক্ষার্থীরা যে যার মতো চলে গেল। 18 তারিখে একটা ঘটনা বলি, আমরা যখন ল্যাবের হাসপাতালের দিকে ছিলাম, এতদিন হয়তো সবাই জানে যে আসলে মুগ্ধর মতো অনেক মানুষই ছিল যারা হচ্ছে পানি, খাবার দাবার এগুলো সাপ্লাই দিচ্ছিল এবং আমার মনে আছে একটা বেকারি থেকে এক লোক অনেকগুলো কেস পানি নিয়ে আসছিল। সে বলছিল যে আমরা তো ডিরেক্ট আন্দোলনে থাকতে পারছি না নানা কারণে, আমরা এইভাবেই তোমাদেরকে নৈতিক সাহায্য দিতে পারি। সেটা কিভাবে? সে হচ্ছে ফ্রি খাবার দিয়ে যাচ্ছিল। বাসা বাড়ি থেকে বিভিন্ন লোক নিচে নেমে এসে শিক্ষার্থীদের সাথে আন্দোলন করছিল এবং বলে যাচ্ছিল যদি পুলিশ বা ছাত্রলীগ আক্রমণ করে, যুবলীগ আক্রমণ করে, তাহলে ওইটা আমার বাসা, তোমরা চলে এসো। এরকম জনসাধারণ কিন্তু বিভিন্নভাবে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে সাহায্য করে গেছে। এখন যেটা হয় সেটা হচ্ছে ল্যাব এইডের ওদিকে এক শিক্ষার্থী নারায়ে তাকবীর বলে স্লোগান দেয়, আন্দোলনরত বাকি শিক্ষার্থীরা তাকে ধরে ফেলে, বলে যে এই তুই কি শিবির? শিবির কোনো দলীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন হবে না, স্লোগান চেঞ্জ কর, এই বলে তাকে কিন্তু চার্জ করা হয়। অর্থাৎ এখানে যে শিক্ষার্থীরা আসছিল ওই দিন কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায় যে শিক্ষার্থীরা আন্দোলন করছিল এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে। তাদের ক্ষোভটা ছিল যে এই যে একটা চর্চা, গণতান্ত্রিক চর্চা, অগণতান্ত্রিক চর্চা বিগত 16 বছর ধরে হচ্ছিল, অনেকটা ছিল তাদের একটা পার্সোনাল রেজের জায়গা থেকে এই আওয়ামী লীগের প্রতি, হাসিনার প্রতি তাদের একটা বিদ্বেষ ছিল। সে কন্টিনিউয়াসলি যেভাবে ব্যক্তি আক্রমণ করত, যেভাবে তার একটা দাম্ভিকতা ছিল তার বক্তব্যে, যেভাবে মানুষকে হেয় করত, জনসাধারণকে তুচ্ছ তাচ্ছিল্য করত, এটার বিরুদ্ধে কিন্তু মানুষজন রাস্তায় নেমেছিল এবং যারা নেমেছিল তাদের কিন্তু আসলে একটা ট্যাগিং এর কিন্তু তারা শিকার হচ্ছিল যে এ তৃতীয় পক্ষ, এ শিবির, এ জঙ্গি। শিক্ষার্থীদের অবস্থানও কিন্তু তার বিরুদ্ধে ছিল। সে যেটাকে অগণতান্ত্রিক শক্তি মনে করত তাদেরকে কিন্তু ওই প্রকাশটা সেই মিছিলে করতে দেয়নি, এই আন্দোলনে করতে দেয়নি। 19 তারিখে আবার আমরা সায়েন্স ল্যাবে জমায়েত হলাম। সেই দিন আপনারা জানেন সায়েন্স ল্যাবের প্রিয় ভাই যে নাকি তাকে হত্যা করা হয়, পুলিশের গুলিতে সে মারা যায়। আমরা ওখান থেকে 2-1 করেই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সায়েন্স ল্যাবে জড়ো হচ্ছিলাম এবং আমি যখন প্রথমে যে ওই ইয়েলোর গলির সামনের যে গলিটা, ওখানে আমি প্রিয় ভাই দোলা আপুদেরকে দেখি, তাদের সাথে আমার প্রথম কথাটা হয় এবং আমরা আবার ওই ইয়েলোর গলিতে অবস্থান করছিলাম। তারপরে আমরা আবার সায়েন্স ল্যাবের দিকে আগানো শুরু করি, এক এক করে বিশাল জমায়েত হতে থাকে। সায়েন্স ল্যাবে ব্যারিকেড দিয়ে আটকিয়ে ফেলা হয় এবং ওই সময় যখন আমরা জড়ো হচ্ছিলাম ধানমন্ডির 3 নাম্বার গলি, ওইখান থেকে এক আপু আর ভাইয়া নিচে নামলো, নেমে এসে আমার সাথে কথা বললো যে আপনাদেরকে গতকালও দেখেছি আপু, যদি পুলিশ আক্রমণ করে আমার বাসার নাম্বার এইটা, আপনারা চলে আইসেন। এইভাবে তারা বিভিন্ন বেকারি লোকজন আমাদেরকে বলছিল আমরা কোথায় লুকাবো, কিভাবে লুকাবো। রিক্সাওয়ালারা যে পরিমাণ সাপোর্ট দিছে, এই রিক্সা শ্রমিকরা যে পরিমাণ সাপোর্ট দিছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, ফ্রি টাকায় লুকাইতে চুপাইতে, এবং রিক্সার উপরেও কিন্তু আক্রমণ করছে। রিক্সাওয়ালাদেরকে ধরে ধরে আমরা দেখছি যে যুবলীগ ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে কেন নিয়ে যাচ্ছিল তাদেরকে ধরে ধরে আটকানো হয়েছে, মারা হয়েছে আমার সামনে। তো 19 তারিখে আমরা যখন জড়ো হচ্ছিলাম, এক পর্যায়ে
সারিয়া ইসলাম আমাদের সাথে আন্দোলন করছিল। সে বললো কি, আপু দেখেন আর ছাদে ছাদে কিছু লোক দেখা যাচ্ছে, এরা কারা? সাদা পোশাক পরাই বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছিল, তাদেরকে পায়চারি করতে দেখা গেল। তো আমরা বললাম আচ্ছা বাদ দাও, এখন এগুলা না দেখি। কিন্তু আমরা আসলে প্রস্তুত হচ্ছিলাম যেখানে একটা হামলা করা হবে, কিন্তু হামলাটা আসলে কতটুকু রেজ থাকবে, এটার কতটুকু ক্ষয়ক্ষতি করা হবে তখনও আন্দাজ করতে পারি। সায়েন্স ল্যাবে জড়ো হতে হতেই এখনো স্লোগান উঠে নাই কোনো। ওই দিন যেটা ছিল, কোনো পুলিশ নাই, পুলিশটা খুব দূরে অবস্থান নিচ্ছে, কেউ নাই কোথাও। আমরা তো মনে করছিলাম বা পুরোটাই আমরা রিক্লেম করে ফেলতে পারতেছি। হঠাৎ করে একটা হেলিকপ্টার, কালো হেলিকপ্টার ওড়া শুরু করলো। শিক্ষার্থীরা তাকালো হেলিকপ্টারের দিকে, কেউ কেউ হেলিকপ্টারের উদ্দেশ্যে ইট পাটকেল ছোড়া শুরু করলো। আমরা একেবারে মাঝখানে আইল্যান্ডে দাঁড়ানো। এই পর্যায়ে হেলিকপ্টারটা খুবই নিচে চলে আসলো এবং তারা টিয়ার শেল মারলো, গোলাগুলি, ডিরেক্ট রাবার বুলেট না, আসল গুলি ছোড়া শুরু হয়ে গেল। কিছু মানুষজন হঠাৎ করে গুলি খেয়ে খেয়ে রাস্তায় পড়েছিল। আমরা এখনো বুঝতে পারছিলাম যে গুলিটা কোথা থেকে ছোড়া হচ্ছে। তারপরে দেখা গেল যে বিভিন্ন বিল্ডিং এর ছাদে স্নাইপার নিয়ে অবস্থান করতেছিল যারা, তারাই আসলে এই গুলিটা ছুটছিল। এই সময় আমরা আসলে গলিতে গলিতে ছড়িয়ে পড়ছিলাম। আমার সাথে 3টা মেয়ে ছিল এবং বয়সে কম ছিল, তারা কই যাবে কিছু বুঝছিল না। আমরা একটা দল একটা গ্যারেজের নিচে অবস্থান নিল এবং তাদের পাশ দিয়ে, একেবারে কানের পাশ দিয়ে গুলি চলে গেল। বিভিন্ন মানুষজন আরো ঢোকার চেষ্টা করছিল সেন্ট্রাল রোডে, তাদেরকে আটকে দেওয়া হলো এবং প্রিয় ভাই কিন্তু সেখানেই গুলি খেয়ে মারা গেল। এবং সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলল যে গুলি খেয়ে মারা যাওয়ার পরে পুলিশ এসে তার বুকে পাড়া দিয়ে দেখলো সে মারা গেছে কিনা, তার দিকে আবার গুলি ছোড়া হলো এবং লাশটা যখন তার সহযোদ্ধারা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো তাদের দিকেও গুলি ছোড়া হলো। এবং এমন ঘটনা কিন্তু অনেক ঘটেছে যে লাশটাও যেতে দেওয়া হয়নি। আমার সাথে যে 3টা মেয়ে ছিল তাদেরকে কোনো না কোনো ভাবে সেফ রাখাটা কিন্তু আমার এখানে একটা মূল দায়িত্ব ছিল। 3 নাম্বার গলিতে আমি তাদেরকে নিয়ে ঢুকলাম। গলির উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছিল এবং টিয়ার শেল মারছিল। আমার সাথে ও লেভেলের যে মেয়েটার কথা বলেছিলাম সে ছিল এবং এটা তার প্রথম টিয়ার শেল খাওয়া ছিল এবং চোখ মুখ দিয়ে পানি চড়ছিল। কোনো বাসায় যে আমরা লুকাবো সেই অবস্থা ছিল না, কারণ সে হাঁটতে পারছিল না। উপরে হেলিকপ্টার, তাও আগুনের সামনে দাঁড়িয়ে প্রথমে তাকে ঠিক করা হলো। পরবর্তীতে আমরা একটা বাসায় ঢুকতে চাইলাম, সেখানকার দারোয়ান আমাদেরকে ঢুকতে দেয় নাই, বললো এটা আওয়ামী লীগের বাসা, আপনাদেরকে যদি আমি গ্যারেজে নিয়ে যাই আপনাদেরকে ধরে নিয়ে যাবে। আরেকটা বাসা থেকে এক আন্টি আমাদেরকে বললো এদিকে চলে আসো, এদিকে চলে আসো। আমরা পরে ওই বাসায় গেলাম এবং আমি তাদের সেফটির জন্যই বাসার নাম্বারটা বললাম না, তারা আমাদেরকে তাদের ফ্ল্যাটে নিয়ে গেলো এবং দারোয়ানকে বললো এরা আমার গেস্ট, কোনোভাবে এদেরকে আটকানো যাবে না। আমরা তার বাসায় গেলাম, গিয়ে অনেকক্ষণ কথা বললাম। আমি যেটা জানতে পারলাম যে তাদের আসলে পুরো ফ্যামিলি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তারা মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। যে লোকটা ছিল তার মা বাবা দুইজনই মুক্তিযোদ্ধা ছিল এবং তাদের বিভিন্ন ডকুমেন্টারি আমাদেরকে দেখালো এবং তারা আমাদেরকে বলছিল যে আওয়ামী লীগের পতন হবে। আওয়ামী লীগ বিগত বছরগুলোতে যা করছে তা কোনোভাবেই মুক্তিযুদ্ধের আদর্শের সাথে যায় না। তারা মুক্তিযুদ্ধকে একেবারে একটা দলীয় প্রচারের জন্য একটা এজেন্ডা বানিয়ে ফেলেছে, এটাকে কুক্ষিগত করেছে এবং এই চেতনা ব্যবসা করে তারা আর টিকে থাকতে পারবে না। তাদের পুরো ফ্যামিলি আওয়ামী লীগ হলেও এই যে জনসাধারণেরই আওয়ামী লীগের প্রতি একটা বিদ্বেষ, এটা কিন্তু ওই সময় আমাদের সামনে স্পষ্ট হলো। আমরা ওই রাত ওখানে জড়ো হইলাম। বাকি আমাদের যারা ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন জায়গাতে ছিল তাদেরকে আমরা এখানে ডাকলাম, তারা আসলো এবং সন্ধ্যা নাগাদ এখান থেকে তো বের হইতে হবে, কারণ এবং ওখানের বারান্দা থেকে আমরা দেখতেছিলাম যে বাসে করে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দুই পাশে গোলাগুলি করছিল, যাকেই দেখছিল মেরে ফেলছিল, কে না কে জানি না। ওই দিনই বিভিন্ন পথচারী মারা গেল, শ্রমিকরা মারা গেল, রিক্সা চালকরা মারা গেল এবং হেলিকপ্টার তখন ওড়া শুরু করলো এবং বিভিন্ন বিল্ডিং এ যারা অবস্থান করছিল হেলিকপ্টার নিচে একটা বালতি ছিল, সেই বালতিতে করে স্নাইপার গুলো তুলে নেওয়া হচ্ছিল। এটার ভিডিও এখনো আমার কাছে আছে। মানে হেলিকপ্টারের ওই যে বড় বালতিতে যেটাতে করে পানি ফেলে, হ্যাঁ, ওইটাতে করে স্নাইপার গুলো তুলে নেওয়া হচ্ছিল এবং সাদা পোশাকধারী যে লোকরা ছিল তারা নিচে নেমে যাচ্ছে ছাদ থেকে। আন্দোলনকারীরা চলে যাওয়ার পরও কিন্তু গুলি করা হচ্ছিল এবং আমরা দেখছি বিভিন্ন ঘটনা যে বারান্দায় বা ছাদে ঘুরতে আসছে এরা মারা গেছে। এখন এটা মারা গেছে কারণ তাদের থেকে গুলি ছোড়া হয়েছে, তারা তো প্রত্যক্ষদর্শী, তারা দেখছে যে কি হয়েছে। ওই সময় ওই রাতেও আওয়ামী লীগ, শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছিল যে আমরা আগুন নিভানোর জন্য পানি দিছি, কিন্তু এটা তখন শুধুমাত্র শিক্ষার্থীদের কাছে সীমাবদ্ধ ছিল না। ফ্ল্যাটে যারা ছিল, অঞ্চলগুলোতে যারা ছিল, তারা দেখছে যে আসলে আগুন নিভানো হয়েছে না গুলি ছোড়া হয়েছে। তো এই প্রত্যক্ষদর্শীদেরকেও তো মারার একটা কর্মসূচি তারা নিছিল এবং তারা মারছে। ওই রাতে আমরা বের হইলাম, কেউ বাসায় যেতে পারবো না কারণ অলরেডি আমরা জানি আমাদেরকে ট্রেস করা হচ্ছে।
কোথায় যাব? আমরা দুইজন দুইজন করে ওই ফ্ল্যাট থেকে বের হলাম এবং ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীরা বাইকে করে তখনও শোডাউন দিচ্ছিল, তারা খুঁজছিল, তারা ফোন চেক করছিল। আমরা 3জন মেয়ে ছিলাম, আমরা ঝিগাতলা একটা মেয়ের বাড়িতে গেলাম ওই রাতে। আমি শুনছি বর্তমানে আন্দোলনের বিভিন্ন জায়গায় কারা কারা কোথায় কোথায় আশ্রয় দিছে, কে কোথায় এম্বাসিতে গেছে, এই ধরনের আলোচনা ব্যাপক হচ্ছে। কিন্তু আসলে এই যে মানুষগুলো ওই দিন আন্দোলন করছে তারা কোনো এম্বাসিতে যায় নাই, তাদের জীবনের ঝুঁকি তারা নিয়ে গুলির সামনে তারা দাঁড়াইছে, তারা আন্দোলন করছে। কাকে কল দিতে হবে তারা সেটাও জানে না। তো এখন যে বলা হয় যে বিভিন্ন সমন্বয়কের জীবনের ঝুঁকি ছিল, আসলে ওই সময় বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনরত মানুষের, প্রত্যেকটা সাধারণ জনগণেরই জীবনের ঝুঁকি ছিল এবং এই ঝুঁকি জেনেও তারা আন্দোলন করেছে। কোথায় ধর্ণা ধরতে হবে না জেনেও তারা আন্দোলন করছে। শেল্টার হাউস, সেফ হাউস কোনটা হবে এটা না জেনে ওই মুহূর্তে বিভিন্ন মানুষকে কল দিয়ে যে আজকে আমাদেরকে থাকতে দেওয়া যাবে কিনা, এইভাবে আন্দোলনটা করেছে এবং মানুষজন এই আন্দোলনরত শিক্ষার্থীদেরকে তাদের বাসায় জায়গা দিয়েছে। এখন যদি আসলে শেল্টার হাউসের রাজনীতিটা চলে তাহলে তো আমার ওই মানুষটাকে, ধানমন্ডিতে যে বাসায় আমি আশ্রয় নিয়েছিলাম সেই মানুষটাকেও আমার আসলে সামনে নিয়ে আসতে হবে যে এ আমার মাস্টার মাইন্ড, এ আমাকে আশ্রয় দিচ্ছে। তারপরে আমরা গেলাম হচ্ছে ঝিগাতলার একটা বাসাতে। ওই বাসায় আমরা 3 রাত ছিলাম। ওই দিন রাতেই আমরা ঘোষণা পাই যে হচ্ছে কারফিউ জারি করা হয়েছে। স্বাভাবিক কি করব, ফোনে কোনো নেটওয়ার্ক না, ইন্টারনেট শাটডাউন। ফোনে ফোনে টেক্সটিং করতাম যে আমাদের পরবর্তী কাজ কি হয়, তাও আমরা নেটওয়ার্কও পাইতাম না, কিছুই না, একেবারে কারাবন্দী। হঠাৎ করে আমাকে হচ্ছে জুবেল ভাই কল দিয়ে বলল যে ভিসির বাসভবনের সামনে যে স্লোগানটা দেওয়া হয়েছিল এবং পুরো আন্দোলনে আমার ফেসটা যেহেতু পরিচিত, আমি যে রুমে আছি সেই রুমের পর্দাও যেন না খোলা হয়, কেউ যেন আমাকে না দেয়। ঠিক আছে, ওইভাবে থাকলাম। হঠাৎ করে ওই বাসার নিচে 2-3 দিন পরই, 3 নাম্বার দিন যেহেতু চলে আসি, 2 নাম্বার দিনই ছাত্রলীগের বিভিন্ন লোকজন জড়ো হচ্ছে এবং দেখতাম যে তারা ওখানে ভ্যানে বসে তাস খেলছে, কার্ড খেলছে। তাদের কাছে আমরা এরকম অনেক কথা শুনছি, কে কোথায় মারা গেছে, কাকে কত টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মারামারি করার জন্য। তো বুঝতে পারি যে ছাত্রলীগের লোকজন এই বাসায় জড়ো হওয়া শুরু হয়েছে বাসার নিচে। তারপরে কারফিউ 12টা থেকে বা 2টা থেকে শিথিল করতো 2-3 ঘন্টার জন্য। এই সময় ডাক আসলো যে আসলে আমার জায়গাটা পরিবর্তন করা এখন খুবই জরুরি, কই যাব এখন। বিভিন্ন যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় রাখছিল তাদের তো অলরেডি বাসাগুলো অকুপাইড, অনেক মানুষ, কয়দিন রাখা যায়, বাসার নিচে অলরেডি মানুষজন জড়ো হওয়া শুরু হচ্ছিল। ওই বাসা থেকে বের হওয়ারও অবস্থা সৃষ্টি হলো এবং পরবর্তীতে কারফিউ শিথিল চলাকালীন আমি এবং আমার সাথে আরো একজন সহযোদ্ধা তারা ঠিক করলো একটা বাসা পেলাম আমরা শেখের থেকে, আমরা সেখানে যাব। এক আপুর বাসা, সে রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল, একসময় ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল। এই আপুর বাসায় আমরা সিএনজিতে করে চলে গেলাম। যাওয়ার পর ওখানে আমরা 4-5 দিন ছিলাম, যে পর্যন্ত সবকিছু নরমাল হচ্ছিল। তখন কি কারফিউ অলরেডি দেওয়া? হ্যাঁ, কারফিউ দেওয়া। শিথিল হওয়া থাকে যখন, ওই সময় আমরা মুভ করতাম এবং ফোনের গ্যালারি, আমাদের টেক্সটিং সবকিছু মেসেঞ্জার আনইনস্টল করে বের হওয়া লাগতো, কারণ ফোন চেক করতো। বিভিন্ন সাধারণ পোশাকধারী লোকজনও চেক করতো, পুলিশ বিজিবি তো বিভিন্ন পয়েন্টেই ছিল, তারা চেক করতো। এই যে 4-5 দিন এই কয়দিনের কথা বলে, এই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মকাণ্ড ছিল না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময় সম্পূর্ণ বন্ধ, কেউ কোনো মিছিল নিয়ে ঢুকতে পারে নাই। এখানকার শিক্ষার্থীরা যেহেতু হল ছেড়ে গেছে, কেউ কোথাও বের হতে পারে নাই, কোথাও আসতে পারে। প্রতিদিন রাস্তায় মানুষজন নামতো বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি ওই সময় ঢাকা কেন্দ্রিক না হলেও বিভিন্ন জায়গা গোলাগুলি চলতো। যেই দিন প্রথম কারফিউ দেওয়া হয় সেই দিনও যাত্রাবাড়ির দিকে স্টুডেন্টরা নামে। কার ডাকে নামে? আমি কোনো ডাক দেখি নাই কোথাও। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেরা নামে এবং সেখানে কি পরিমাণ গোলাগুলি হয়েছে সেটা আমরা জানি। যাত্রাবাড়িতে সর্বাধিক শহীদ এবং সেখানে শহীদরা কারা, তাদের পরিচয় কি? তারা কি সবাই শিক্ষার্থী ছিল? ছিল না। কিন্তু না, ওই 4-5 দিন আমি পুরোপুরি লুকিয়েছিলাম। যখন আমি সেক্ষেত্রে যাই এবং ওখান থেকে যখন বের হই তখন এটা সম্ভবত 25-26 জুলাই থেকে প্রথম একটা কারফিউ ভেঙে একটা কর্মসূচি ঘোষণা, গানের বিভিন্ন সাংস্কৃতিক জোট একটা কর্মসূচি করে প্রেস ক্লাবের সাথে। ওই দিন সর্বপ্রথম একটা কর্মসূচিতে আমরা যাই, গানের মিছিল। ওই প্রেস ক্লাবে ওই জমাটাতে বাধা দেওয়া হয়, পুলিশ বিজিবি করতে দিবে না, তাও আমরা সেটা সকল বাধা উপেক্ষা করে অস্ত্রের মুখে রীতিমতো ওই দিন ওই কর্মসূচিটা করা হয়। তারপরের দিন নারীদের একটা প্রতিবাদী কর্মসূচি ছিল, সেটাও পল্টন মোড়ে হয়েছে এবং সেখানে যাই পুলিশ বিজিবির সামনে এই রাষ্ট্রের বিরোধিতা করে, এই সরকারের বিরোধিতা করে সেখানে আমরা বক্তব্য রাখি। তার পরবর্তী দিন গণতান্ত্রিক ছাত্র জোটের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে পুলিশ রীতিমতো নেতাকর্মীদের উপর গায়ে হাত তুলে এবং আমার মনে আছে দিলীপ রায়কে দেখে ওখানকার যে ওসি, যাকে আমি এখনো দেখি যে সে এখনো দায়িত্বরত, তাকে বলা হয়েছিল যে তোকে দেখে রাখবো।
তুই সাবধানে থাকিস। হাসিনাকে যেতে হবে এই আলাপ চলতেছিল হচ্ছে 15 তারিখে যখন ছাত্রলীগ আক্রমণ করে সেদিন থেকে। আমরা দেখেছি যে এটা ডিরেক্ট বলা হচ্ছিল যে আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে, এবং সাধারণ মানুষজনের মধ্যে এই ডাকটা ছিল। তারা যারা আন্দোলন আসছিল তারা আওয়ামী লীগকেই ফেলাইতে চায়, তারা সেইভাবেই আন্দোলনটা করছিল যে এই সরকার আর থাকতে পারবে না। এটা হচ্ছে যখন আমরা 18-19 তারিখে সায়েন্স ল্যাবে ছিলাম, আমি যখন আন্দোলন তো একেবারে যাদেরকে চিনিও না তাদের সাথে কথা বলছিলাম, তখন সে বলছিল এই মহিলা আর থাকতে পারবে না ক্ষমতায়, একে আর রাখা যায় না। এরা কারা? এরা তো সাধারণ জনগণ যারা বলে দিছিল। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছিল এই প্ল্যাটফর্ম থেকে, কিন্তু কোথাও আমরা এই সমন্বয়কদেরকে দেখি না। এবং এখন আমরা বিভিন্ন আলোচনা শুনছি যে কেউ কেউ সেফ হাউসে ছিল, কেউ এম্বাসির কাছে ছিল, এরা মাঠে ছিল না। মাঠে যারা ছিল তাদেরকে কেন এখন নাই করে দেওয়া হচ্ছে? জীবনের ঝুঁকি নিয়ে যারা আন্দোলন করেছে তাদের কি, কেন আমি তাদেরকে বলবো যে তারা মাস্টার মাইন্ড না? আমার মনে আছে একটা কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। এই কর্মসূচির দিন আমরা সবাই প্রেস ক্লাবে জমায়েত হচ্ছিলাম, এবং সবাই মিলে পুলিশ বিজিবি বিভিন্ন জায়গায় ধাওয়া করলো, এবং 1-2 লুকিয়ে লুকিয়ে আমরা হচ্ছে সেই দিন এই হাইকোর্টের সামনে আসলাম। হাইকোর্টের সামনে আসার পরে ওই দিন এই কর্মসূচিটা করলো। এবং ওই দিন আসলে কারা ছিল? যারা ছাত্রলীগের রাজনীতিটা করছে এত বছর, এই হাসনাত, সার্জিস, সাদিক কায়ুম, যাদের এখন স্টেক নিয়ে কামড়াকামড়ি, এরা আসলে ছাত্রলীগের রাজনীতিটাই করেছিল। তাদেরকে আমরা কখনো মাঠে দেখিনি, কারণ আমরা মাঠে ছিলাম এবং আমি এটা বলতে পারি যে আমি তাদেরকে দেখিনি। হাইকোর্টের সামনে ওই দিন যে কর্মসূচিটা হয় সেখানে আসলে কারা বক্তব্য রেখেছিল এবং কারা ওখানে মানুষজনকে এক জায়গায় এনেছিল? সেখানে ছিল কিছু নারী, বিভিন্ন বামপন্থী সংগঠনের নারীরা ওই দিন ছিল। খালি গলায় আমরা সেদিন বক্তব্য দিয়েছিলাম। সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক ছিল, এবং সবচেয়ে বেশি ছিল হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা কথা বলেছিল যে না, আমরা এই মার্চ ফর জাস্টিস থেকেই তারা বলেছিল যে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সকল এখতিয়ার হারিয়েছে এবং তারা গণবিরোধী অবস্থান নিয়েছে। এবং আমার মনে আছে যে এই আন্দোলনটাকে আমি একটু অ্যাড করি এখানে, এই যে কারফিউ চলাকালীন সময়ে যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছিল, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাই বললে চলে হল ছেড়ে বাড়িতে চলে গেছে, এবং বাড়ি গিয়েও বিভিন্ন স্টুডেন্টরা তাদের নিজেদের এলাকায় আন্দোলন সংগঠিত করেছে। কিন্তু এই যে ঢাকায় এই আন্দোলনটা তখন কারা করেছিল কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আমরা দেখেছিলাম যে ব্র্যাকের উপরে যখন হামলা হলো, তাদের এক কলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে গেল, তারা আহত হলো, তারা অনেকে শহীদ হলো, এবং তাদেরকে কিন্তু এখন আন্দোলন থেকে নানাভাবে মাইনাস করার একটা প্রচেষ্টা চলছে। আমি দেখেছি এরকম আন্দোলনের অনেক মুখ, যারা কোনোভাবে কোনো সংগঠনে বিলং করে না, যাদের কোনো হয়তোবা দলীয় রাজনীতি নেই, তারা সামনে থেকে ভোকাল হয়ে তারা আন্দোলনটা করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা কিন্তু আমরা অনেক দেখেছি যে নারীরা, পুরুষেরা যারা আসলে কোনো দলে বা সংগঠনে বিলং করে না, তারা নিজেদের জায়গা থেকে তারা এই সরকারের পতনটা চেয়েছে এবং তারা আন্দোলনটা সংগঠিত করেছে। ব্যাপক হারে দেখেছি। যেমন সায়েন্স ল্যাবে যেটা বললাম, সেখানে যারা আন্দোলন করেছে, যারা ফ্রন্ট লাইনে ছিল, যারা আসলে লোকজনকে জড়ো করছিল বিভিন্ন স্কুল কলেজে, তারা কারা? তারা কিন্তু সবাই তো ওই দিন থেকেই বলছিল যে আওয়ামী লীগের সাথে তাদের আর কোনো নৈতিক ইখতিয়ার নাই যে তারা ক্ষমতায় থাকবে। এরা আসলে কারা? যার পরবর্তীতে আমরা দেখলাম যে আরেকটা প্রোগ্রাম ছিল, আমার ঠিক ওই কর্মসূচির নাম মনে নেই, তবে রিপোর্টার্স ইউনিটির সামনে এরকম গেরিলা পদ্ধতিতে 2-1 জন করে আমরা বিভিন্ন ব্যানার ট্যানার লিখে সেখানে দাঁড়ালাম। মাস্ক পরা বিভিন্ন লোকজন যারা আমাদেরকে আসলে পুলিশ কোথা থেকে আসতেছে এটার ইনফরমেশনটা দিচ্ছিল, আমরা দাঁড়ালাম এবং সেখানে স্টুডেন্টরা না, মার্চ ফর জাস্টিসের আগের দিন একটা কর্মসূচি ছিল রিপোর্টার্স ইউনিটির সামনে, এবং গলিতে গলিতে পুলিশ ঢুকে গিয়েছিল যে কারা কোথায় অবস্থান নিচ্ছে, সব দোকানপাট বন্ধ করে দিচ্ছিল। তাও আমরা লুকিয়ে লুকিয়ে রিপোর্টার্স ইউনিটির সামনে যাই এবং সেখানে আমরা কথা বলি, এবং আবার আমাদের কর্মসূচি শেষ হলে আমরা যে যার মতো এদিক দিয়ে বের হয়ে যাই। এবং এরপরে পুলিশ এসেছিল ওই জায়গায়, এখানে কারা এসেছিল তাদের খোঁজ নিতে। এইভাবে চলতে থাকে এবং আমি বলবো যে এই আন্দোলনটা এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো আটকানো, কেউ এখানে ঢুকতে পারেনি, একেবারে কড়া নিরাপত্তা এখানে রাখছে যেন এখানে কোনো আন্দোলন না হতে পারে। এই জিনিসটা ব্রেকডাউন হয় কখন? এটা হয় হচ্ছে 2রা আগস্ট, দ্রোহ যাত্রা নামে একটা কর্মসূচি ঘোষণা করা হয়, এবং সেই কর্মসূচিতে আনু মোহাম্মদই প্রথমে বলেছিল যে এই সরকার আর থাকতে পারে। জনমানুষের ডাক্তার হারুনুর রশিদ সেও ঘোষণা দিয়েছিল, এবং সেই সময় গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক রাগিব নাইম, আমরা শহীদ মিনারে যে মিছিলটা নিয়ে গেছিলাম সেখানে ঘোষণা এসেছিল যে এখন দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। এখন এই দফাটা কিভাবে আসলো এটা একটু আমাদের বুঝতে হবে। দ্রোহযাত্রা সংগঠিত করার পরে আমরা প্রেস ক্লাব থেকে এই মিছিলটা নিয়ে যাই শহীদ মিনারের দিকে, এবং এই মিছিলেই যত জনগণ ছিল, যত মানুষজন ছিল, যত আন্দোলনরত শিক্ষার্থী ছিল, সাধারণ জনতা ছিল, তাদের নিজেদের থেকেই কিন্তু এই স্লোগানটার উৎপত্তি হয়েছিল যে দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ।
এই স্লোগানটা দিতে দিতেই আমরা সর্বপ্রথম ক্যাম্পাসে ঢুকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 15 তারিখের পরে ক্যাম্পাসে ঢোকা এই প্রথম এত বড় মিছিল নিয়ে। ক্যাম্পাস প্রদক্ষিণ করে এই মিছিল শহীদ মিনারে যায় এবং সেখান থেকেই ডাক আসে যে আর কোনো কিছু না, কোনো 9/6 না, আমরা খুনি হাসিনার পদত্যাগ চাই। তখনও কিন্তু শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে 9 দফা ঘোষিত ছিল এবং সেই 9 দফায় কিন্তু খুনি হাসিনার পদত্যাগ ছিল না, বিচারের ডাক ছিল। দ্রোহযাত্রার পরে রাতে যেটা ঘটলো সেটা হচ্ছে মাহফুজ আব্দুল্লাহ, বর্তমানে যাকে ডক্টর ইউনূস গিয়ে ইউএসএ তে গিয়ে বলে আসছে যে সে হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, সে একটা স্টেটাস দিল। স্টেটাস দিয়ে বলল যে বামরা এই আন্দোলনকে 2 ভাগ করতে চায়। মারাত্মক সংকীর্ণতা কিন্তু এটা দিয়ে প্রকাশ পায়। তার আসলে স্বার্থটা কি ছিল? তার স্বার্থ কি জনমানুষের স্বার্থ ছিল না? এই আন্দোলনে কারা ছিল? এই দ্রোহে যাত্রায় কারা অংশগ্রহণ করেছিল? একটা রিক্সাওয়ালা মামার সেলিউট দেখি না আমরা, উনি আসলে কে? উনি কি বাম, ডান না মধ্য আমি জানি না। উনি ওই দিন দাঁড়ায় কেন এই আন্দোলনে সংহতি জানিয়েছিল? এই আন্দোলনের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিল তারা আসলে কারা ছিল? আর একটা মজার বিষয়, ওই দ্রোহযাত্রায় ওই দিনই কিন্তু জামাত শিবিরের উপরে একটা নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করা। শুক্রবার ছিল সম্ভবত, জুম্মার নামাজের পরে বিভিন্ন মসজিদ থেকে হুজুরদের একটা মিছিল বের হয়, মাদ্রাসার শিক্ষার্থীদের একটা মিছিল বের হয়। এই শিক্ষার্থীরা, এই হুজুররা, এই ধর্মপ্রাণ মুসলমানরা এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে, তারা কিন্তু এই মিছিলে ছিল। তাহলে আসলে দ্রোহযাত্রায় ছিল। তো এই মাহফুজ আব্দুল্লাহ কেন হঠাৎ করে বললো যে বামপন্থীরা এই আন্দোলনকে বিভক্ত করতে চায়? আমার জানা মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বাদে ওই সময় আর কোনো প্ল্যাটফর্ম কেউই খুলে নাই, কোনো ব্যানারবাজি হয় নাই। তাহলে কেন এই আন্দোলনের স্বার্থর বিরোধিতা কেন সে করলো? নাকি ওই যে আমরা দেখতাম শাহবাগ যে ব্লকেট কর্মসূচি যখন চলছিল ওই সময় সমন্বয়করা যেমন খুবই রিজিড ছিল যে অন্যভাবে যেন কেউ আর ফ্রন্টে না আসতে পারে, কেউ যেন ফেস না হতে পারে, এই প্রচেষ্টাই কি উনি চালালো কিনা? কারণ হ্যাঁ, ওই সময় সমন্বয়করা, ওই সময় মাহফুজ আব্দুল্লাহরা অবশ্যই মারাত্মকভাবে অনিরাপদ ছিল, তাদেরকে যেখানে সেখানে খোঁজা হচ্ছিল, কিন্তু ছিল তো সাধারণ মানুষ। তাহলে সে একটা সেফ জায়গায় বসে থেকে ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিয়ে কি গণবিরোধী অবস্থান নেয়নি বা তার সংকীর্ণতা কি সে দেখায়নি? যাই হোক, এই আন্দোলন চললো এবং সেখান থেকে কিন্তু সর্বপ্রথম আসলে মানুষের যে একটা গণ আকাঙ্ক্ষা ছিল খুনি হাসিনার পদত্যাগ, এটা খুবই স্ট্রাকচার্ড একটা ওয়েতে আসলো। কে ঘোষণা দিছে, কোন শিক্ষক, কোন ডাক্তার, কোন নেতা, এটা এখানের বিষয় না। যে গণ অভ্যুত্থান আসলে একটা যৌথ উৎপাদন এবং জনগণের কথাটাই ওই দিন আসলে ওই মিছিল থেকে খুবই স্ট্রাকচার্ড ওয়েতে বের হইলো যে এখন খুনি হাসিনার পদত্যাগ করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই, তার পদত্যাগ করতেই হবে। এবং এটাতে সমর্থন জানালো সেই দিনে থাকা সকল জনগণ, সেই মিছিলে অংশগ্রহণ করা এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মানুষজন যারা নিজেদের জায়গা থেকে আন্দোলনটা সংগঠিত করছে। বর্তমানে কিন্তু অনেক জায়গা থেকে অনেক ধরনের ইনফরমেশন জানতে পাচ্ছি। বিদেশে থাকা সাংবাদিকরা, এক্স আর্মিরা, তারা আমাদেরকে যেভাবে এটা আসলে বলার চেষ্টা করছে যে আসলে অভ্যুত্থানটা তাদের কেন্দ্রিক হয়েছে, এমবাসি কেন্দ্রিক হয়েছে, কিন্তু ব্যাপারটা ছিল যে ওই যে দ্রোহযাত্রার আগে আন্দোলনটা এখন কোন দিকে যাবে? 9 দফাতে স্টিক থাকবে নাকি খুনি হাসিনার পদত্যাগ চাবে? এটা নিয়ে কিন্তু আমাদের সমন্বয়ক বা তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারা এখনো ওই জোরটা পায় নাই যে আমরা কি করব। এছাড়া কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে বিভিন্ন নেতাকর্মীরা তখন বিভিন্ন জায়গা কারফিউ চলাকালীন সময় তারা বিভিন্ন মিটিং করছিল যে আমরা আসলে কি করতে পারি। আমরা অনেকবার তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু যেটা হচ্ছিল যে তারা কোনোভাবেই অন্য কারোর সাথে অন্য কোনো মতামত যেন এখানে না আসে সেটার একটা বেশ রিজিড বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে। এবং প্রাইভেট ইউনিভার্সিটি যে স্টুডেন্টরা তারা কিন্তু বারবার চাচ্ছিল যে কিছু একটা হোক, তারা তাও বারবার রাস্তায় নামছিল। আমরা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম কি করা যায়। এবং দ্রোহযাত্রা ছিল হচ্ছে একটা এই যে স্তীমিত হয়ে যাওয়া আন্দোলনকে সে কিন্তু একটা গতি দিল, একটা মোমেন্টাম ক্রিয়েট করলো এই আন্দোলনের মধ্যে। ওই দিন দ্রোহযাত্রার মধ্যে দিয়ে কিন্তু সর্বপ্রথম আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারলাম। টিএসসিতে যে লেখা ছিল জয় জয় ছাত্রলীগ, আমরা এটাকে ভাঙলাম
বিভিন্ন জায়গায় দেয়াল লেখা হলো, স্টুডেন্টরা আসলো এবং এখনো এইসব ক্রেডিট নেওয়া হয় যে ওই দিন কারা দেয়াল লিখছে, কারা হচ্ছে ওই প্ল্যাকার্ড গুলো ভাঙছে। আমার দেখা মতে সকল সাধারণ শিক্ষার্থী যাদেরকে আসলে আমি দেখেছি ক্লাসে, যারা নাকি ব্যাপকভাবে বলতো যে এই পলিটিক্স আমাকে দিয়ে হবে না, কিন্তু আসল পলিটিক্যাল গেমটা কিন্তু ওই দিন তারাই করেছে। এবং এই শিক্ষার্থীদেরকে বাইরে রেখে, এই জনগণকে বাইরে রেখে কিন্তু আসলে এই অভ্যুত্থানটা কোনোভাবেই হওয়া সম্ভব ছিল না। 2 তারিখে যখন এই মিছিলটা বেশ রেসপন্স পেলো, আমরা দেখলাম যে 3 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই জায়গাতে হচ্ছে ঘোষণা দিল যে তারা শহীদ মিনারে জমায়েত করবে এবং ওই দিন হচ্ছে বিভিন্ন সমন্বয়করা তার আগের দিনই হচ্ছে সমন্বয়কদেরকে ছাড়িয়ে আনার জন্য বিভিন্ন প্রেসার দেওয়া হয়, ডিবির অফিস থেকে শিক্ষকরা যায় এবং তার আগে আমরা জানতে পারি যে সমন্বয়কদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো 3 তারিখে আমাদের বিভিন্ন সমন্বয়করা নাহিদ ইসলাম, সার্জিস, হাসনান, আব্দুল্লাহ এরা সবাই আসলো শহীদ মিনারে এবং তারা হচ্ছে ওই সময় ঘোষণা দিল যে এক দফা হবে। তো তার আগে একটু বলি, যখন জমায়েত হচ্ছিল 3 তারিখে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল আপনার বিভিন্ন সংগঠনের মানুষজন, যাদের নাকি একটা এজেন্ডা ছিল। এটা হচ্ছে হঠাৎ করে মিছিল একটা কথা উঠলো যে এরা কারা, বিভিন্ন সাধারণ মানুষজনই বলতেছিল যে এরা কারা, এরা এগুলো কি স্লোগান দিচ্ছে। অর্থাৎ স্লোগানের ভাষাটা কোনো একভাবে এই জনগণের যে আকাঙ্ক্ষা ছিল তার প্রতিফলন ছিল। যেমন সেই সময় বলতেছিল যে ইসলামিক বিভিন্ন স্লোগান দিচ্ছিল যে আমরা এই সময় কি ধরনের রাষ্ট্র চাই, তারপরে খেলাফত নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। শিক্ষার্থীরা সেটা থেকে হঠাৎ করে তারা তটস্থ হয়ে গেল যে এখানে আসলে কি হচ্ছে। এই সময় আবার বিভিন্ন অন্যান্য মানুষজনকে স্লোগান দেওয়ার দায়িত্বটা দেওয়া হয় এবং এভাবেই বিভিন্নভাবে জমায়েতটা হচ্ছিল। অর্থাৎ এখানে আন্দোলনটা যে আসলে বারবার সাধারণ মানুষজনের মধ্যে যদি আপনি যান, তাদের সাথে যদি কথা বলেন, বারবার দেখতে পারবেন যে তারা আসলে একটা গণতন্ত্র চেয়েছিল। এই যে আওয়ামী চেতনা বা তার এই যে বাইনারি পলিটিক্স চলছিল না, যে এখানে আওয়ামী একমাত্র প্রগতি, তারাই আনতে পারবে এই দেশে গণতন্ত্র। আরেকদিকে ছিল যে না, এই মোল্লারা খারাপ। এই যে মোল্লা ভার্সেস প্রগতি যে একটা দ্বন্দ্ব চলছিল, এই দ্বন্দ্বটা কিন্তু ভাঙতে চাইছে এই দেশের সাধারণ জনগণ। তারা বলেছে না, আওয়ামী লীগ আসলে এই গণতন্ত্রের ঝান্ডাধারী না, তাদেরকে সরাইতে হবে। আমি চাই সকল ভিন্ন মত সকল মানুষের জন্য যেন একটা গণতন্ত্র কায়েম হয়। এবং সেইটার জন্য কিন্তু ওই দিন আমরা দেখতেছিলাম যে বিভিন্ন মানুষজন ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, যেটাকে নাকি আমরা দেখি নাই করে দেওয়া হয়, আদিবাসী শিক্ষার্থীদের একটা মিছিল কিন্তু ওই দিন এসেছিল শহীদ মিনারে। এবং এইভাবে বিভিন্নভাবে তারা ওই দিন জমায়েত করা হয় এবং সন্ধ্যার দিকে আমরা দেখি যে নাহিদ ইসলাম ঘোষণা দেয় যে এক দফার ঘোষণা দেয়। তার আগেও এবং স্বাভাবিকভাবে সাধারণ জনগণের মধ্যে তো এই আকাঙ্ক্ষাটা বহুত আগে থেকেই ছিল যে আমরা আওয়ামী লীগের পতন চাই। তো এটাকেও কিন্তু সাধারণ জনগণ ধারণ করেছিল এবং পরবর্তীতে এই প্ল্যাটফর্মকে সাড়া দিয়ে কিন্তু এই যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করতে তারা 5 তারিখে, 4 তারিখে যে কর্মসূচি ছিল আবার সমাবেশ এবং পাল্টা রেজিস্ট্যান্স দেখানোর, তারপরে কিন্তু ওখান থেকেই ঘোষণাটা আসে যে আমরা হচ্ছে মার্চ ফর ঢাকা করবে। এবং বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জমায়েতটা হয়। 5 তারিখের ঘটনাটা আমি একটু বলি। 5 তারিখের ঘটনা, আমার বাসা হচ্ছে মতিঝিল গোপীবাগ এবং আমার বাসার খুব কাছেই কিন্তু বঙ্গভবন। ওই দিন আসাটা মানে রীতিমতো জীবনের একটা ঝুঁকি ছিল, কারণ যেহেতু বঙ্গভবন ছিল, আমি হচ্ছে গোপীবাগ পুরান ঢাকার একটা চিপা গলি দিয়ে জাস্ট বের হয়েছি যে আমি রিক্সা নিব। এই সময় হচ্ছে দেখলাম যে পুলিশের গাড়ি আসতেছে। রামকৃষ্ণ মিশন একটা মন্দির আছে, ওই মন্দিরের সামনে থেকে হচ্ছে পুলিশের গাড়ি আসছে। আমার সামনেই 2 জন ছেলেকে ধরে ফেলে তাদের ফোন চেক করতেছে। ফোন চেক করার পরে আমি যখন দেখলাম, আমি জাস্ট আমার ফোনটা ধরলাম, ফোনটা আমি অফ করে দিলাম, আমি পারলে ভেঙে ফেলতাম, যা করার। কিন্তু আমি তখন একটা রিক্সা নিলাম এবং রিক্সাওয়ালা মামা বিষয়টা বুঝতে পারলো, তার সাথে আমার কমিউনিকেট করা লাগেনি। উনি আমাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আমাকে জাস্ট ওই গণভবনের যে ওইখান থেকে বের করার চেষ্টা করলো। আমরা প্রথমে ইত্তেফাক দিয়ে বের হওয়ার চেষ্টা করলাম, বঙ্গভবনের এরিয়াতে। আমি ইত্তেফাকের দিকে যে রিক্সা প্রথমে বুঝলো যে ইত্তেফাক দিয়ে বের হওয়া যাবে না, ওখানে পুলিশ অলরেডি। সে আমাকে পিছন দিয়ে ঘুরে যাত্রাবাড়ির একটা রোড দিয়ে বের হওয়ার চেষ্টা করলো। ফ্লাইওভারের পিছনেই হঠাৎ করে পুলিশের বিজিবির গাড়ি, সে তখন ওয়ারির একটা গলিতে ঢুকিয়ে গেল এবং এইভাবে বিভিন্ন জায়গা ঘুরিয়ে পেঁচিয়ে সে আমাকে বের করে আনলো এবং শেষমেশ আমি ক্যাম্পাসে আসি। ওই সময় যেটা হলো, ক্যাম্পাসে আমি ঢুকতে পারলাম তার মূল কারণ হচ্ছে শিক্ষক নেটওয়ার্কের একটা প্রোগ্রাম ছিল এবং শিক্ষকদের প্রতিবাদের মুখেই কিন্তু ব্যারিকেডগুলো লুজ করে দেওয়া হলো। ওই দিন যেটা হলো, শাহবাগে আমাদের অনেকজন অবস্থান করছিল এবং সাধারণ মানুষজন যেহেতু জানে যে শাহবাগে মূল জমায়েতটা, সাধারণ মানুষজন কোনো সমন্বয়ক ওই দিন উপস্থিত ছিল না প্রথমেই শাহবাগে।
সাধারণ মানুষজন কিন্তু আগেই হচ্ছে চলে গেল হচ্ছে শহীদ মিনারে, এবং শহীদ মিনারে ওই দিন সকালে ব্যাপক গোলাগুলি হয়, অনেক মানুষ আহত হয়, অনেকের মাথায় গুলি ছিল। আমি প্রথমে মেডিকেলে যাই, ক্যাম্পাসে আমার নামার কথা থাকলে আমি মেডিকেলে রিক্সা ঘুরিয়ে মেডিকেলে যাই, এবং মেডিকেলে দেখি যে মেডিকেলের ভিতরে ঢুকেও গোলাগুলি হয়েছে, অনেক স্টুডেন্ট আহত ছিল। আমি চিনি এমন একজন যে আসলে কোনোদিন আমি তাকে কোনো পলিটিক্যাল মুভমেন্টে পাইনি, ওই মেয়েটা ফাইন্যান্সে পড়ে, সে ব্যাপক প্যানিক ছিল, তার একটা বন্ধুই আহত ছিল গুলিতে, তাকে নিয়ে তারা মেডিকেলে অবস্থান নিয়েছিল এবং ডাক্তাররা তাদেরকে আসলে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। মেডিকেল থেকে আমি কিছু স্টুডেন্টদেরকে বের করার চেষ্টা করি, তাদের খোঁজ খবর নেই, এবং আমার মনে হইলো যে যারা ব্যাপক আহত তাদের জন্য এখন মেডিকেলটাই সেফ। তাদেরকে মেডিকেলে রেখে আমি 2-3 জনকে নিয়ে আবার ক্যাম্পাস এরিয়াতে ঢুকলাম, এবং ওই দিন ঢুকে প্রথমে ক্যাম্পাস এরিয়াতেও পুলিশ ঢুকে গিয়েছিল, এবং আমরা চারপাশের এলাকাতে শাহবাগ সব বিভিন্ন এলাকায় সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলের আওয়াজ পাচ্ছিলাম। এখন ক্যাম্পাস এরিয়াতে ঢুকে আসলে কি করব, কোথায় যাব, বের হওয়ার কোনো ওয়ে দেখতেছি না। ক্যাম্পাস এরিয়াতে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় বলতেছিল কি করবো, আমরা যারা ক্যাম্পাসে ছিন্ন বিচ্ছিন্ন ছিল তাদেরকে আমরা এক জায়গায় করলাম, করে ভাবলাম যে চলেন আমরা বের হই। বের হওয়ার মতো অবস্থা ছিল না, আবার কিছু দূর গিয়ে আবার আমরা ফিরে আসলাম। ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে আমরা অনেকক্ষণ বসেছিলাম, কি করা যায়, কোথায় কে লুকিয়ে আছে তাকে যেন সেফলি ঢোকা যায়। হেলিকপ্টার উঠছিল, সেই সময় বিভিন্ন শেডে গিয়ে আমরা প্রোটেকশন নিচ্ছিলাম। শাহবাগে যারা ছিল তাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছিল, তারাও হচ্ছে বললো যে আমাদের সামনেই গোলাগুলি হচ্ছে, বিভিন্ন ফার্মেসিতে তারা লুকিয়েছিল। এক পর্যায়ে আমার ফোনেই মেসেজ আসলো যে দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানাইছে সেনাবাহিনীর প্রধান, এবং 2টার দিকে সে হচ্ছে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবে। তখনই বুঝলাম যে সেনাবাহিনী যদি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবে তাহলে হাসিনার পদত্যাগ হচ্ছে। এই সময় হঠাৎ করে গোলাগুলিও থেমে গেল। আর্মিরা হঠাৎ করে, যারা নাকি কিছুক্ষণ আগেও স্টুডেন্টদের দিকে গুলি তাক করেছিল, তারা হঠাৎ গুলি নামিয়ে ফেললো, বন্দুকটা নামিয়ে ফেললো, এবং আমরা এরপরে ধীরে ধীরে রাজু ভাস্কর্যের দিকে গেলাম। একে একে শহীদ মিনার থেকে জমায়েত হচ্ছে শাহবাগের দিকে যাওয়া শুরু করি। ততক্ষণে নিশ্চিত হলো জনগণ যে হাসিনার পদত্যাগ হয়েছে, এবং আমরা শাহবাগের দিকে যাওয়া শুরু করলাম। আমি যখন শাহবাগের দিকে যাচ্ছিলাম তখনও আমি কোনো সমন্বয়কে দেখিনি। 3-4টার দিকে আমরা দেখলাম যে গাড়িতে করে বিভিন্ন জায়গা থেকে সমন্বয়করা উপস্থিত হচ্ছিল, এবং স্বাভাবিকভাবে তারা গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইন থেকে বিভিন্ন নেতৃত্ব দিয়েছে, তাদেরকে জনগণ সেলিব্রেট করা শুরু করলো। আমরা সেই মিছিলে ছিলাম, একসাথে আমরা সবাই স্লোগান দিয়েছি, এবং ওই মিছিলে আমি দেখেছি আসলে 5 তারিখে যে আনন্দ মিছিলটা হয়েছিল, ওই সময় যে ধরনের জনগণ এসেছিল, যারা সর্বসাধারণ সেখানে উপস্থিত ছিল, বিভিন্ন জায়গা থেকে ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে মানুষজন এসেছিল, যে না এই জিনিসটা সেলিব্রেট করতে হবে। তাহলে এদের মধ্যে তো আসলে আকাঙ্ক্ষাটা অনেক আগে থেকেই যে ফ্যাসিবাদী হাসিনার পতনটা ঘটাতে হবে, এই আকাঙ্ক্ষাটারই একটা প্রতিফলন যখন ঘটছে, তখন তারা সবাই এই শাহবাগের যে মিছিল, এই আনন্দ যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করেছে। অভ্যুত্থানের পরে মানে অভ্যুত্থান গেল, হাসিনা যখন পালায় গেল, এটার সাথে মানুষের রিয়াকশন এবং আপনার প্রথম রিয়াকশন যা দেখছেন সেটা। 5 তারিখে যখন শাহবাগে যাই, ব্যাপক পরিমাণ মানুষের ঢল ছিল, এবং আমরা দেখি যে রিক্সাওয়ালারা, আমি যখন রাজুতে ছিলাম, রিক্সাওয়ালারা আমাদের আগে স্লোগান দিচ্ছে, তারাই স্লোগান ধরতেছে, এত আনন্দিত। কেন আনন্দিত তাদেরকে জিজ্ঞাসা করলাম, হাসিনা পালাইছে। হাসিনা কি দোষ করছে হাসিনা পালাইছে? তাদের কথা কিন্তু শুধু এটা ছিল না যে হাসিনা ছাত্র মারছে, তাদের কথা ছিল যে বিগত বছরগুলোতে হাসিনা কি করছে, কোন আন্দোলনে সে হামলা চালায়নি। এক রিক্সাওয়ালা আমাকে এরকম ভাবে বলছে, কোন আন্দোলনে এই বেটি হামলা চালায় নাই, কাদেরকে সে মারে নাই, ঠিকঠাক খাইতেও পারি নাই, এই ধরনের কথাবার্তা তারা বলছে। পরে বললাম যে আচ্ছা মামা, আপনি তো আসছেনই, রাজুতে বসে কি করবেন, চলেন মিছিলটা নিয়ে আমরা শাহবাগেই যাই, ওইখানে আনন্দ করি। তারপর বলে উঠেন। আমরা এরকম 3 জন রিক্সাওয়ালা ছিল, তাদের 3টা রিক্সাওয়ালা, আমরা 4-5 জন করে এইভাবে উঠে গেছিলাম, তাদের সাথে স্লোগান দিতে দিতে, তাদের সাথে আনন্দ করতে করতে আমরা শাহবাগে যাই। রিক্সাটা এক জায়গায় রেখে তারা হচ্ছে শাহবাগের ওই আনন্দ, যেখানে ব্যাপক জনগণ ছিল, সেখানে তারা ঢুকে গেছে। মিছিল বা ওই সময় স্লোগান বা আনন্দ যেভাবে চলছিল, সেটা আসলে অকল্পনীয়। মানে আমার জন্ম তো 2000-এ, আমি আসলে এইভাবে কিছু দেখি নাই যে এতগুলো মানুষ পানি ছিটিয়ে ছিটিয়ে রোদে অসুস্থ হয়ে যাচ্ছে, গরমে অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তারা আনন্দ করতেই আছে, নেচে গে কাউয়া কাদের গেল কই। কোনো হেলিকপ্টার বা কোনো প্লেন সামনে দেখলে বলতেছে ওই যে হাসিনা পালাইতেছে। সর্বসাধারণ এই আনন্দে তারা ছিল, এবং আমরা দেখি না বিভিন্ন ফাল্গুনে বিভিন্ন প্রোগ্রামে ক্যাম্পাসে যেরকম জমা হয়, তার থেকে দ্বিগুণ ছিল। তখনও বিকেলের দিকে হঠাৎ করে যে ফ্যাসিবাদী ঘৃণা স্তম্ভে মানুষজন জড়ো হচ্ছিল, জুতা মারছিল, রং মারছিল,
ওইটা ছিল আর একটা মানে তাদের আনন্দের প্রতিফল। কি করে ওই দিনটা আসলে তারা কিভাবে পালন করছে, তারা হচ্ছে এই ফ্যাসিবাদের প্রতি যে ঘৃণা সেটা দেখায় কিন্তু তারা তাদের ওই দিনটা, সকল ধরনের মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় এই ফ্যাসিবাদের প্রতি যে ঘৃণাটা তাদের, এই যে অগণতান্ত্রিক একটা রাজনৈতিক চর্চা বছরের পর বছর ধরে চলছিল, এইটার প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা ওই দিন বিভিন্ন কর্মসূচি পালন করছিল। মানুষ মিষ্টি আনছিল, খাচ্ছিল, এবং ওখানে এমন কোনো মাদ্রাসার স্টুডেন্টরা, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা, বিভিন্ন ভিন্ন পথ ও মতের মানুষজন সেদিন শাহবাগে উপস্থিত ছিল। এবং কার কি মতের পার্থক্য সেটা কেউ দেখেনি, সবাই সবার ঘাড়ে হাত দিয়ে ওই দিন একটা মিছিল করেছে। আন্দোলন করার সময় সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে পথে ঘাটে এবং দেশের বিভিন্ন জায়গাতে আমি দেখেছি যে নারী পুরুষ একজন আরেকজনকে প্রোটেকশন দিয়ে, সমন্বয়কদের কথা বাদ, একজন আরেকজনকে প্রোটেকশন দিয়ে কিভাবে এই আন্দোলনটা করেছে, কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে তারা আন্দোলনটা করেছে। কারণ ওই সময় এই যে ধরেন আমরা বলছি না যে কে এক দফার ডাক দিছে, ওই সময় এই আন্দোলনটা কেন করছে, কারণ সবার একটাই উদ্দেশ্য ছিল যে ভাই এই ফ্যাসিবাদী মহিলাকে, এই ফ্যাসিবাদী দলকে, এই ফ্যাসিবাদী যে চর্চাটা এটা আমাদেরকে হটাতে হবে, এই কাঠামোটা আমাদের ভাঙতে হবে। 5 তারিখের পর এই যে আনন্দ মিছিলটা হয়েছিল শাহবাগে, যেটা বললাম যে কিভাবে সেলিব্রেশনটা হয়েছে, সেই সময় আমার সাথে তো অপরিচিত একটা লোক নাচছে ব্যাপকভাবে, কত লোক কত মানুষ একজন আরেকজনকে জড়ায় ধরছে যে ভাই হাসিনা গেছে, আপু হাসিনা গেছে, এই খুশিতে চিনি না মানুষজন। ওখানে তো আমি আসলে কোথাও দেখলাম না যে নারীরা এইভাবে নাচতে পারবে না, নারীরা এইভাবে আন্দোলন করতে পারবে না, নারীরা এই পোশাক পরে কেন আন্দোলন করছে, এই ধরনের কথা আমরা কোথাও দেখিনি। বরং নির্বিশেষে সবাইকে ডাক দেওয়া হয়েছে যে চলেন আমরা রাস্তায় নামি, চলেন আমরা সংগঠিত হই, আমাদের এই কণ্ঠটা জোরালো হবে। 5 তারিখের পরে যেহেতু আমি বারবার বলছি যে গণ অভ্যুত্থান আসলে একটা যৌথ উৎপাদন, এবং এটার আকাঙ্ক্ষা ছিল হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর চাই। রিক্সাওয়ালারা যারা আসলে যেই ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যেখানে আসলে তাদের সারাদিন পরিশ্রম করেও হয়তোবা ঠিকঠাক খাওয়া জোগাড় হয় না, তারা আসলে কতটুকু পলিটিক্যালি কনসিয়াস বা তারা আসলে কতটুকু পড়াশোনাই বা করে, কিন্তু তারা তো অর্থনীতির সাথে বেশ শক্তভাবে জড়িত, তারা আসলে জানে যে তাদের পেটের খাবারটাও জোগাড় হচ্ছে না। সুতরাং তারাও কিন্তু সবকিছু ভুলেই চাইছিল যে হাসিনাটা পড়ুক এবং আমাদের একটা নতুন বন্দোবস্ত, যেটার কথা আমরা শুনছি, সেই বন্দোবস্তটা হোক। 5 তারিখের পরে আমরা দেখলাম যে আবার একটা বিভেদের রাজনীতি শুরু হয়ে গেল, এবং এখানে আমরা দেখলাম যে কোনো না কোনো ভাবে নতুন একটা ফ্যাসিবাদী গোষ্ঠীকে কিভাবে মাথাচাড়া দিয়ে উঠানো যায় সেই একটা ব্যবস্থা কিন্তু রাষ্ট্রের মদদেই হচ্ছে। আমরা দেখছি যে ধরেন নারীর আক্রমণের শিকার হচ্ছে, আমাদের আদিবাসী ভাই বোনের আক্রমণের শিকার হচ্ছে, এবং সর্বপ্রথম এই 5 তারিখের পরে যখন শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামলো, তাদেরকেও দমানোর একটা চেষ্টা চললো। অর্থাৎ মানুষের যে একটা গণ আকাঙ্ক্ষা ছিল যে আমি একটা গণতান্ত্রিক রূপান্তর চাই, সেটাকে নাই করে দেওয়া হলো। এবং আবার একইভাবে পুনরায় আওয়ামী লীগের আমলে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটাকে কোনো না কোনোভাবে জোড়াতালি দিয়ে ঠিক করতে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এত বেশি বিভেদ তৈরি হচ্ছে। মানুষের যে স্বর সেটা কিন্তু এখন আর মানে প্রকাশ হতে দেওয়া হচ্ছে না, যার ফলে আমরা দেখছি নারীদের উপরে আক্রমণ হচ্ছে, শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে, মার্জিনালাইজ গোষ্ঠীকে আরো বেশি মার্জিনালাইজ করা হচ্ছে, এবং কোনো না কোনো ভাবে এই জিনিসটাকে আবার একটা বাইনারি রাজনীতি, যেটা আওয়ামী লীগ করার চেষ্টা করেছিল, সেই বাইনারি রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এইটা আসলে কারা করছে? যারা মূলত নব্য ফ্যাসিবাদের উত্থান হতে চায়, যারা নাকি আওয়ামী লীগ গ্যাসে যে ভ্যাকিউমটা হয়েছে আমি একটা গণতান্ত্রিক রূপান্তর করবো সেটা না চেয়ে বরং চাচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করছে আমি সেভাবেই দমনমূলক পীড়নমূলক রাজনীতি করব, তারাই কিন্তু এই জিনিসটা ঘটানোর চেষ্টা করতেছে। যার ফলে আমরা দেখতেছি যে ভিন্ন মত ও পথে মানুষের উপরে নানাভাবে আক্রমণ হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, এবং এটার বিরুদ্ধে পাল্টা যে একটা অবস্থা নেওয়া সেটা কিন্তু রাষ্ট্র নিতে পারছে না। যে মাহফুজ আবদুল্লাহরা বা নাহিদ ইসলামরা বারবার বলছে যে তাদের এই দলটা আসলে গণ অভ্যুত্থানের মধ্য থেকে গড়ে উঠেছে, এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, তাহলে কেন গণ অভ্যুত্থানের সরকার মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে না?